আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কেমন আছি আমরা? আমরা আজকে সবাই বাংলা পরীক্ষা দিয়ে আসছি। যতটুকু শুনলাম আমি সবার কাছ থেকে, সেটা হচ্ছে বাংলা পরীক্ষার মোটামুটি সেকেন্ড পেপার, যেটা ফার্স্ট পেপারে যেরকম ভয় তোমরা পেয়েছিলে ফার্স্ট পেপারের পরীক্ষাটা দিয়ে, সেইটা মোটামুটি সবাই কাটিয়ে উঠেছে হচ্ছে সেকেন্ড পেপারে। তো সেকেন্ড পেপারের পরীক্ষা মোটামুটি শুনলাম যে সবারই ভালো হয়েছে। তবে তবে শুধু বাংলায় ভালো করলেই কিন্তু চলবে না, ইংলিশে ভালো করতে হবে। এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতে একটা ভালো মার্ক ক্যারি করতে হবে যদি আমরা এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাই। তো সেই জন্যই আজকে তোমাদের জন্য আরো একটি ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের উপরে ম্যারাথন ক্লাস করব, স্পেশাল ম্যারাথন ক্লাস। এবং যারা যারা এই ক্লাসটি করবা, ইনশাল্লাহ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ একটা মার্কস তুমি ইনশিওর করতে পারবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটু জাস্ট লিঙ্কগুলা দিয়ে দিচ্ছি, তোমরা একটু সবাই করো, ক্লাসে জয়েন করে ফেলো ভাইরা। তোমার পেজটা সব জায়গায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, ওই যে গ্রুপগুলো। ওকে, থ্যাংক ইউ ভাইরা, সবাই কুইকলি জয়েন করে ফেলবো। এবং কে কোথা থেকে ক্লাস করতেছি একটু কমেন্ট করে জানাবো, একটু কমেন্ট করে জানাবো কে কোথা থেকে ভাইরা ক্লাস করতেছি একটু জানাবো। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। ভাইয়া আদাব, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম সালাম। সবাই কুইকলি জয়েন করে ফেলবো ভাইয়ারা। ওকে, এবং যারা যারা আছি আমাদের বন্ধুরা যেন ক্লাসটা করতে পারে একটু কুইকলি শেয়ার করে দিব, একটু কুইকলি ক্লাসটা শেয়ার করে দেবো। এবং আজকের ক্লাসের পরে কিন্তু যে স্পেশাল যে পিডিএফটা, আজকের ক্লাস মানে শুধু ক্লাস না কিন্তু ভাইয়া, আজকের ক্লাসে আমরা হচ্ছে প্যাসেজ শিখবো। আজকের ক্লাসে আমরা হচ্ছে রিটেনের উপরে স্পেশাল সাজেশন নিব। আমরা রিটেন গুলো কিভাবে লিখতে হয় সেইগুলো জানবো, উইথ ক্লু উইদাউট ক্লুর উপরে স্পেশাল সাজেশন নিব। তার মানে আজকে আমাদের ফার্স্ট পেপারের এ টু জেড নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো। ভাই এইচএসসি 25-এর ইমপ্রুভমেন্টের কোশ্চেন তো 26-এর সাথে মিলে না, মিলার কথাও না, ঠিক আছে? কারণ তোমাদের শর্ট সিলেবাস, তাদের হচ্ছে ফুল সিলেবাস। সো মিলবে কিভাবে ভাইয়ারা? আচ্ছা, আমি একটু জাস্ট ওকে চলেন, আমি আসলে বেশি টাইম নিব না, ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ ভাই, আই এম সৌরভ স্পিকিং। ওয়েলকাম সৌরভ ব্রাদার। কি অবস্থা তোর পড়াশোনার? বাংলা পরীক্ষা কেমন দিচ্ছিস ভাই? প্যাসেজ কয়টা পড়াবেন? আচ্ছা, প্যাসেজ সব পড়াবো না, আবারও বলছি, আন্ধাগুন্দি আজকে পড়াবো না। আজকে সেইগুলাই পড়াবো যেগুলো পরীক্ষায় আসার মতো। আবারও বলছি, আজকে সেইগুলাই পড়াবো যেগুলা পরীক্ষায় আসার মতো। কথা বুঝতে পারছি? আমরা আজকে দেখে দেখে স্পেশাল কয়েকটা প্যাসেজ পড়বো। এবং প্যাসেজ আপনারা 2 বছর ধরে পড়েছেন, সো আমরা প্যাসেজ একবারে লাইন লাইন ওয়ার্ড ওয়ার্ড পড়বো না। আমরা প্যাসেজের যে মেন জিনিসগুলা, মেন জায়গাগুলা, যেই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে, যেই জায়গা থেকে আমাদের প্যাসেজ থেকে আমাদের আনসার করতে হবে, সেই জিনিসগুলো আমরা জাস্ট জানবো। আমি একেবারে ধরে ধরে লাইন বাই লাইন পড়াবো না, কারণ লাইন বাই লাইন পড়ানোর সময় এখন আপনাদের না। আপনার লোকেশন কোথায়? আমার লোকেশন হচ্ছে ঢাকা, লালমাটিয়া, মোহাম্মদপুর। আচ্ছা, সবাই কুইকলি জয়েন করে হল ভাই, ইংলিশের জন্য সেরা। থ্যাংক ইউ ভাইয়া, সবাই একটু শেয়ার দিয়ে দেবো, একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেবো। যারা যারা ক্লাস শেয়ার করবো তাদের জন্য রয়েছে এই পুরা ক্লাসের পিডিএফ। আজকে যে ক্লাসে আমরা কি কি করব দেখলেই বুঝতে পারবেন। যা যা আছে, আমরা আগে তো প্যাসেজ পড়বো, এবং প্যাসেজ পড়ার পরে আমরা যেটা করব, আমরা আমাদের প্রত্যেকটা যে টপিক রয়েছে প্যাসেজের বাহিরে, যেমন আনসিন টপিক রয়েছে, রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, তারপরে হচ্ছে লেটার রয়েছে, এগুলোর জন্য সাজেশন দিব। প্রত্যেকটার জন্য থিম আমরা দিব, আমাদের গ্রাফ এন্ড চার্ট নিয়ে কথা বলবো, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এর স্পেশাল সাজেশন আমরা আজকে দিব। কথা বুঝতে পারছি? তার মানে আজকের ক্লাসের পরে আপনাকে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা নিয়ে আর ভাবতে হবে না। আপনি জাস্ট আগামীকালকে একটু জাস্ট ভালো করে দেখে গেলেই আপনি ইনশাল্লাহ একটা ফার্স্ট পেপারে ভালো রেজাল্ট ক্যারি করতে পারবেন। তাহলে চলেন আমরা হচ্ছে একটু সবাই ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করে দিব, এবং আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। 2 মিনিট না, 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আবারও বলছি, আজকের ক্লাসটা আমরা একেবারে লাইন বাই লাইন প্যাসেজগুলো পড়বো না। আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাসেজ থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, যেই জিনিসগুলো আসতে পারে, আমরা সেই জিনিসগুলো আজকে শিখবো। কথা বুঝতে পারছি? ওয়েলকাম দিনাজপুর থেকে, ওয়েলকাম ভাইরা, ওয়েলকাম ওয়েলকাম। ওকে,
4টা মাত্র শেয়ার পড়েছে, ভাইরা একটু শেয়ার করে দিব, শেয়ার করে দিব যেন সব বন্ধুরা চলে আসতে পারে। যারা যারা শেয়ার করবো তাদেরকে সবাইকে পিডিএফ দিয়ে দিব, এই যে ক্লাসের পুরো পিডিএফটা তাদেরকে দিয়ে দিব। তাদেরকে আর কষ্ট করে লিখতে হবে না, কিছু করতে হবে না, তারা জাস্ট পড়লেই তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। ফার্স্ট যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের ইউনিট 1 এর লেসন 2 এর একটা প্যাসেজ। এবং খেয়াল করো, আমাদের এবছর যেই কয়টা প্যাসেজ পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি তার মধ্যে একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেন সেটার ভেঙে বলা লাগবে না। শেয়ারডন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো, সেটার ভেঙে বলা লাগবে না। কেন ভেঙে বলা লাগবে না? বর্তমান টাইমটাই হচ্ছে এআই এর টাইম। আমরা প্রত্যেকটা কাজ করতে গেলে এ এর সাপোর্ট নেই। তো এই মুমেন্টে আইসা আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা সম্বন্ধে জানা উচিত সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই প্যাসেজটা আমাদের এই পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, হাতিয়া থেকে ওয়েলকাম। ও পূর্ব চিনতে পারছি ব্রাদার, ফ্রম হাতিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। শেয়ার দিচ্ছি, থ্যাংক ইউ ভাই। একটু শেয়ার দেবো, বুঝলাম না, এতগুলা মানুষ আছি আমরা, প্রায় 80+ মানুষ আছি, শেয়ার দিয়েছি মাত্র 7-8টা। তার মানে আমরা চাই না, আমরা শিখতে চাই না, আমরা অন্য বন্ধুরা শিখুক সেটাও আমরা চাই না। আমরা কি সেলফিশ এরকম না ভাইয়ারা? একটু সবাই শেয়ার করে দিব, একটু বন্ধুদেরকে মেনশন করে দিব, আমরা সবাইকে নিয়ে একটা দুর্দান্ত আমরা ক্লাস করব। চলো দেখো, এই যে প্যাসেজটা, এখন এই প্যাসেজ যদি আমি তোমাকে একেবারে লাইন ওয়ার্ড টু ওয়ার্ড পড়াইতে যাই, তোমার দিন চলে যাবে, তোমার আর নতুন কিছু পড়া হবে না। তোমার কাজ কি এখন? তোমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা প্যাসেজের মেন জিনিসগুলো বোঝা, মেন আইডিয়াটা জানা, যেন তুমি পরীক্ষায় এই প্যাসেজ থেকে যখন প্রশ্ন আসবে, যখন এই প্যাসেজ থেকে তোমার এমসিকিউ আসে। খেয়াল করবেন, আমাদের প্যাসেজের কি আসে? প্যাসেজের সিন কম্পারিজন বা আনসার আসে। সিন থেকে আমরা কি দাগাই? সিন থেকে আমরা হচ্ছে এমসিকিউ আনসার করি। প্যাসেজের সিন থেকে আমরা হচ্ছে কোশ্চেন আনসার করি। আমরা প্যাসেজ থেকে ফ্লো চার্ট আনসার করি। আমরা প্যাসেজ থেকে সামারি আনসার করি। এই তো আমাদের প্যাসেজের কাহিনী, তাই না? প্যাসেজ থেকে তো এই 4টা জিনিসই আমরা দেই। সবাই বলতেছে শেয়ার ডান, বাট শেয়ার কেন যেন বাড়তেছে না, এটাই বুঝতেছি না। খেয়াল করবো, তাহলে এই প্যাসেজ থেকে আমরা এই 4টা জিনিস করি। এই 4টা জিনিস পারার জন্য আমাদের যতটুকু জানা দরকার সেইটাই আমরা হচ্ছে আজকে করব। খেয়াল করবো, প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রেভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। এই লাইনটা ভালো করে খেয়াল করবো। বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স has the potential to revolutionize we learn and teach। বলেছে এআই এর পটেনশিয়াল রয়েছে, সম্ভাবনা রয়েছে বা সক্ষমতা রয়েছে কি করতে? রেভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব নিয়ে আসতে। কোথায়? আমরা কিভাবে পড়ি, আমরা কিভাবে শিখি, আমরা কিভাবে লিখি। তাহলে এই যে আমাদের পড়াশোনায় বিপ্লব আনার মতো সামর্থ্য কার রয়েছে? এর রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ভালো করে খেয়াল করবো। আমি সব লাইন ব্যাখ্যা করবো না, জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো আবারও বলছি। তাহলে আমাদের এই যে এআই এর কি এর সম্ভাবনা রয়েছে, পরীক্ষা যদি আসে যে এআই এর কি করতে পারে বা এর সক্ষমতাটা কি? এর সক্ষমতাটা হচ্ছে এআই আমাদের শিক্ষা জগতে একটা বিপ্লব নিয়ে আসতে পারে। সেকেন্ড, খেয়াল করো, এই যে এআই, এই এআইটা করে কি? এআই আমাদের কয়েকটা ক্ষেত্রে সহযোগিতা করে। একটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। খেয়াল করবা, আমি সবগুলা জিনিস মার্ক করবো না, যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলা জাস্ট মাথায় রাখবা। তোমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে এই প্যাসেজ আর সেকেন্ড টাইম পড়া লাগবে না। আবারও বলছি, আমি যে কথাগুলো বলবো জাস্ট মনোযোগ দিয়ে শুনবা, তোমাকে এই প্যাসেজ আর সেকেন্ড টাইম পড়া লাগবে না। একটু খেয়াল করো আমি কি বলতেছি কথাগুলো। বলেছে এআইটা সবচেয়ে বেশি সহযোগিতা করে পার্সোনালাইজড লার্নিং এর ক্ষেত্রে। হোয়াট ইজ পার্সোনালাইজড লার্নিং? খেয়াল করো, আমরা একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আসছি। 10 জন স্টুডেন্ট কিন্তু 10 রকমের, ক্যাপাবিলিটিও 10 রকমের। একই কথা একটা স্টুডেন্ট বুঝতে পারে, আরেকটা স্টুডেন্ট বুঝতে পারে না। একই জিনিস একটা স্টুডেন্ট সহজে শিখতে পারে, আরেকটা স্টুডেন্টের জন্য কঠিন লাগে। এখন এই যে দেখো, জিনিসটা কিন্তু একই, বাট পার্সন টু পার্সন আলাদা হয়ে যাচ্ছে না? এক একজন এক একভাবে শিখতেছে না? এক একজনের নেয়ার ক্ষমতাটা এক এক রকম না? এই কারণে যখন আমি ক্লাসের মধ্যে ডেলিভারি দিই, খেয়াল করো, আমি একইভাবে ডেলিভারি দিচ্ছি। এখন যে ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট সেও এটা ধরতেছে, যে ক্লাসের সবচেয়ে লোয়ার স্টুডেন্ট সেও এটা ধরার চেষ্টা করতেছে। এখন সে পারতেছে কিনা আমি কিন্তু জানি না, বাট এআইটা করে কি? এআইটা প্রত্যেকটা পার্সনকে অ্যানালাইজ করে, প্রত্যেকটা পার্সনকে তোমার অ্যানালাইজ করে সে দেখে যে এই পার্সনের সক্ষমতা কতটুকু, সে আসলে কতটুকু নিতে পারবে, সে আসলে কতটুকু নেয়ার মতো ধারণ ক্ষমতা তার মধ্যে আছে। সে ওই জিনিসটাকে বুঝে তাকে হচ্ছে আনসার দেয়। কথা বুঝতে পেরেছো? এই যদি দেখে যে তার নেয়ার ক্ষমতা অনেক বেশি, সে অনেক বেশি ব্রিলিয়ান্ট, তাকে আনসারও দেয় ওইভাবে।
যদি এআই দেখে যে না এই ব্যক্তি বা এই পার্সনটার আসলে অত ক্যাপাবিলিটি নাই, সে একদম লোয়ার ক্যাপাবিলিটি এসে পড়ছে, ওয়েলকাম ব্রাদার আশরাফুল, খেয়াল করবো। তাহলে এই যে যেহেতু যখন সে দেখবে লোয়ার ক্যাপাবিলিটি, সে তাকে আনসারও দিবে ওইভাবে। এইটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। প্রত্যেকটা পার্সনের সক্ষমতাকে বুঝে তাকে শিখানো, এটাকে বলা হয় ভাইয়া কি পার্সোনালাইজড লার্নিং। কথাটা ভালো করে খেয়াল করবা, পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। লজিকে দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে, ইনশাল্লাহ ব্রাদার, যারা দিনাজপুর স্টুডেন্ট আছে তাদের সাথে অবশ্যই লজিকে দেখা হবে অ্যাডমিশন পিরিয়ডে। খেয়াল করবা। সেকেন্ড হচ্ছে, খেয়াল করো, সে হচ্ছে অটোমেটেড রিপিটিটিভ টাস্ক। রিপিটিটিভ মানে হচ্ছে যেগুলো পুনরাবৃত্তিমূলক কাজ। ধরো তোমাকে একটা লেখা 10 বার লিখতে হবে। এখন তুমি এই লেখাটা 10 বার লিখতে গেলে তোমার কি পরিশ্রম ব্যয় হবে না? মারাত্মক ব্যয় হবে। তোমার কি সময় যাবে না? যাবে। তোমার কি অন্য সময়ের ক্ষেত্রে অন্য কাজের সময়টা নষ্ট হবে না? হবে। তো এইটা কে করে দিচ্ছে? এটা এআই করে দিচ্ছে। এবং এআই আরো একটা কাজ আমাদের করে দিচ্ছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিচ্ছে। ইনস্ট্যান্ট ফিডব্যাকটা কি ভাইয়া? ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, এইবার তুমি বুঝতেছো না যে এই প্যারাগ্রাফটা কি আসলে আদৌ ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এই প্যারাগ্রাফে তুমি কি ভুল করেছো কি ভুল করো নাই, এখন তোমার এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য তুমি যখন এই প্যারাগ্রাফটা এআই কে দিয়ে দিবা, সে তোমাকে একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক দিয়ে দিবে যে তোমার এই প্যারাগ্রাফটা এরকম হয়েছে, এটা আরেকটু ভালো হওয়ার কথা ছিল, বা তোমার এই প্যারাগ্রাফে এই গ্রামাটিক্যাল ভুল আছে, তোমার এই প্যারাগ্রাফে এই বানান ভুল আছে। এই টোটাল জিনিসটা ইনস্ট্যান্ট তোমাকে বলে দিবে কে? এআই। কথা বুঝতে পারছো? এইটা বলেছেন। বাকি লাইনগুলা দরকার নাই, যতটুকু আমি বলছি সেই জিনিসগুলো একটু মাথায় রাখো। পুরো প্যাসেজ এখন তোমার ধরে ধরে পড়ার সময় ভাইয়া নাই নাই এন্ড নাই। আমি যে লাইনগুলো বলবো সেই লাইনগুলো ভালো করে খেয়াল করবা। এবার যে আমি অলরেডি একবার বলেছি যে এর সবচেয়ে অ্যাডভান্টেজেস কি? অ্যাডভান্টেজ হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে তার সক্ষমতা বুঝে তাকে শেখানো। এবং সে করে কি? সে প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স অ্যানালাইজ করে। এই যে যেটা আমি বলেছি মাত্র, অ্যানালাইজ করে তাকে হচ্ছে কি করে? সাপোর্ট করে। তার আরো একটা আমরা পাইছি কি? সে হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয় আমাদেরকে। আমি একটা লেখা তাকে পাঠাইলে সেই লেখা আমি আদৌ ভুল করেছি কিনা বা সেই লেখাটা কতটুকু ভালো হয়েছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কি করে? ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। কে দেয় ভাইয়া? এআই দেয়। খেয়াল করবো। সেকেন্ড, আমাদের এআই আর কি কি করে? এআই হচ্ছে আমাদের কিছু মিস্টেক্স কারেক্ট করে দেয়। আমাদের একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা মিস্টেক্স থাকলে সেই মিস্টেক গুলা ইজিলি সে হচ্ছে কি করে দেয়? কারেক্ট করে দেয়। এই জিনিসগুলা পুরা লাইন এখন পড়ার সময় নাই তোমার হাতে ভাইয়া। আমি আবারও বলছি, পুরা প্যাসেজ পড়তে গেলে আমাদের সারা রাত চলে যাবে, কিন্তু সিলেবাস আর শেষ হবে না। সেই সিলেবাস এখন আমাদের আসলে সময় নাই। আমরা পড়েছি, আমরা ওইটুকু ওই লাইনগুলা ওই ওয়ার্ডগুলা শিখবো যেইগুলা থেকে আমাদের এমসিকিউ শর্ট কোশ্চেন আসার মতো, ফ্লো চার্ট আসার মতো, এবং হচ্ছে লিখতে পারি আমরা সামারিটা। কারণ এই চারটা জিনিসই আমাদের প্যাসেজ থেকে আসে। খেয়াল করবো, এই চারটা জিনিস আমাদের প্যাসেজ থেকে আসে। এইবার খেয়াল করো, এই যে এআই, এর অনেকগুলা ধরন আছে। এক একটা এআই এক একটা কাজ করে, আমরা সেগুলো একটু জানবো। যেমন আমাদের আহুরা নামে একটা এআই আছে, যে আহুরাটা করে কি? সে প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং যে শিক্ষার যে জিনিসটা, সেইটা তাকে হচ্ছে ট্র্যাক করে। সে দেখে যে এই স্টুডেন্টটা কিভাবে হচ্ছে শিখতেছে, কতটুকু পারতেছে, বা তার পড়াশোনার ধরন কি, এইটাকে সে হচ্ছে অবজারভেশন করে বা পর্যবেক্ষণ করে। এবং তার যে অ্যাটেনশনটা, এটাকে সে কি করতেছে? পর্যবেক্ষণ করতেছে। মানে একটা স্টুডেন্ট তার পড়ায় কতটুকু মনোযোগী, সে কতটুকু মনোযোগী না, কতটুকু পারছে কতটুকু পারছে না, এটাকে হচ্ছে অবজারভেশন করে। কে করে? আহুরা করে। আবারও বলছি, কে করে? আহুরা করে। সেকেন্ড, নিউটন, একটা বিখ্যাত বিজ্ঞানীর নামে একটা বিখ্যাত এআই। কথা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পারতেছে, এমন একটা বিখ্যাত ব্যক্তির নাম নিউটন ভাইয়ার নাম, তার নামে এআই। তার মানে এটা অবশ্যই এআই, নর্মাল কোনো এআই না। এই এআই অবশ্যই স্পেশাল। এই এআই করে কি? এই এআই, এই যে ক্লাসের শুরুতে যে কথাটা বলেছি সেই কাজটা করে। সে আমাদের পার্সোনালাইজড লার্নিং করে। সে প্রত্যেকটা স্টুডেন্টের সক্ষমতা বুঝে সেই সক্ষমতা অনুযায়ী তাকে শিখায়। কে শিখায়? নিউটন শিখায়। তাহলে নিউটন জ্ঞানী ব্যক্তি, সে শিখায়। কিভাবে শিখায়? প্রত্যেকটা স্টুডেন্টের সক্ষমতা বুঝে তাকে শিখায়। কথা শুনেছে? এটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। তারপরে খেয়াল করো, কুয়েরিয়াম আরেকটা এআই পাওয়ার্ড। খেয়াল করবো, আরেকটা এআই টুল হচ্ছে কুয়েরিয়াম। এই কুয়েরিয়ামের কাজ কি? এই কুয়েরিয়াম হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করে। খেয়াল করবা, কোন প্রবলেম সলভ করে? ম্যাথ প্রবলেম। তাহলে আমি যদি তোমার এক কথায় 3টা কোশ্চেন করি, ফার্স্ট কোশ্চেন, আমাদের স্টুডেন্টের সকল কার্যকলাপ অবজারভেশন কে করে? আহুরা করে। প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালাইজড লার্নিং কে দেয়? নিউটন দেয়। প্রত্যেকটা স্টুডেন্টের ম্যাথ প্রবলেম কে সলভ করে? কুয়েরিয়াম করে। খেয়ালগুলা কোশ্চেনগুলা খেয়াল করবা, এমসিকিউ আসতে পারে, আবার আমাদের
শর্ট কোশ্চেনও আসতে পারে। খেয়াল করবা, আনসারগুলো খেয়াল করবা। তারপরে খেয়াল করো, এলেক্স হচ্ছে আমাদের আরেকটা এআই প্ল্যাটফর্ম। সে করে কি, সে স্টুডেন্টের সক্ষমতা মানে তার শক্তি এবং তার দুর্বলতা দুইটা দেখে তাকে হচ্ছে বিভিন্ন হেল্প করে, তাকে হচ্ছে শিখায়। কে করে? অ্যালেক্স করে। খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা পরের অংশে যাব। স্মার্ট স্প্যারো। স্মার্ট স্প্যারো কি করে? স্মার্ট স্প্যারো সে নিজে স্মার্ট, তাকে যখন তুমি একটা লেখা দিবা, সেই লেখার সে একটা ফিডব্যাক দিবে। খেয়াল করবা, সেটা ফিডব্যাক দিবে। অথবা তাকে তুমি একটা প্রশ্ন যদি করো, সে ওই প্রশ্নের আনসার দিবে। বাট সে যখন আনসার দিবে, যেহেতু সে স্মার্ট, সে জানে আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টকে একই আনসার দেই, সে স্টুডেন্ট আর আমাকে কোশ্চেন করবে না। কারণ সে জানে আমি রফিককেও যা দিচ্ছি, রহিমকেও তা দিচ্ছি, করিমকেও তা দিচ্ছি। বাট সে যেটা করে, প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিক আনসার দেয়। তার মানে তুমি যখন প্রশ্ন করবা যে এই স্মার্ট স্প্যারো তুমি আমাকে গরু রচনা লিখে দাও, সে তোমাকে যেভাবে গরু রচনা লিখে দিবে, সে আবার রহিম যদি প্রশ্ন করে, রহিমকে আবার সেইভাবে গরু রচনা লিখে দিবে না। তার মানে গরু রচনায় সে দুইজনকে লিখে দিচ্ছে, কিন্তু ইউনিক ভাবে লিখে দিচ্ছে, আলাদাভাবে লিখে দিচ্ছে। এটা কে করে? স্মার্ট স্প্যারো। খেয়াল করবা, কে করে? স্মার্ট স্প্যারো। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, গ্রেড স্কোপ। কে? গ্রেড স্কোপ। তার নাম দেখে বুঝতে পারতেছো, গ্রেড স্কোপ। তার কাজ কি? গ্রেডিং প্রসেসে হেল্প করা। ধরো একটা টিচারের কি করতে হয়, একটা টিচার যদি নিজে নিজে গ্রেডিং করতে চায়, তাকে প্রথমে স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল মার্ক আইডেন্টিফাই করতে হয়, পাস মার্ক, ফেল মার্ক, এগুলো আইডেন্টিফাই করতে হয়। তারপরে সবগুলাকে একত্রে করে সেই কাজগুলো করতে হয়। মানে এত কিছু তার করার সময় আসলে থাকে না। এত কিছু করতে গিয়ে সে দেখা গেছে যে ক্লাসের মধ্যে সময় দিতে পারে না। সো এই কাজটা কে করে দেয়? এই কাজটা হচ্ছে এআই করে দেয়। এখন এইখানে একটা কথা আছে, এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। সেই কথাটা হচ্ছে, এই যে একটা এই প্যাসেজের একটা মেন কথা আছে, একটা সারমর্ম আছে। সেটা হচ্ছে, ফার্স্টে ছিল যে এই যে এআই, সে কি টিচারদের চাকরি খেয়ে দিবে? এমন একটা কথা ছিল যে এর কারণে কি টিচারদের চাকরি চলে যাবে? মেন কথা হচ্ছে, এআই এর কারণে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে টিচারদের চাকরি যাবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বরঞ্চ টিচারদেরকে সহযোগিতা করবে, টিচারদেরকে তাদের কাজে সহযোগিতা করবে, তাকে প্রশ্ন করতে সহযোগিতা করবে, তাকে হচ্ছে কি বলে গ্রেডিং করতে সহযোগিতা করবে, তাকে হচ্ছে মার্কস আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে। তার মানে আমাদের পরীক্ষায় যদি আসে যে এআই এর কারণে টিচারের জব ডেঞ্জারে কিনা, তুমি বলবা নো। এআই ইজ আ অ্যাসিস্ট প্রোভাইডার অফ টিচার। কথা বুঝতে পেরেছো? এআই টিচারদেরকে অ্যাসিস্ট করবে, সাহায্য করবে, তার চাকরি খেয়ে দিবে না। সেকেন্ড, এআই টিচারদেরকে রিপ্লেস করতে পারবে না আরো একটা কারণে। সেটা কি? এআই এর ইমোশনাল সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা নাই। আবারও বলছি, এআই এর ইমোশনাল সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা নাই। আমরা খুব ভালো করে বলে দিব যে টিচার হ্যাজ দ্যাট কোয়ালিটি, সে একটা স্টুডেন্টকে ইমোশনালি সাপোর্ট করতে পারে, ইমোশনালি হেল্প করতে পারে, যেটা এআই এর সক্ষমতা নাই। তাহলে আমি দুইটা কারণ বলেছি। একটা হচ্ছে এআই টিচারের চাকরি খাবে না, এর কারণে চাকরি কমবে না। তার কারণ হচ্ছে এআই টিচারকে সাহায্য করবে, তার চাকরি খাবে না। সেকেন্ড হচ্ছে, এআই চাইলেও টিচারের চাকরি খাইতে পারবে না। কারণ একটা টিচার বুঝবে, সে ধরো একটা টিচার ক্লাসে কোশ্চেন করতেছে, তখন সে দেখতেছে যে একটা স্টুডেন্টের মন মরা, সে আনসার দিতে পারতেছে না। কেন তার মন মরা? আগের দিন তার বাবা মারা গেছে। যেমন এটা এআই বুঝবে না, এই যে একটা ইমোশনাল ব্যাপার, এটা এআই বুঝবে না। তার মানে টিচারের চাকরি কোনোভাবেই এআই খেতে পারবে না। এটা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ভালো করে মনে রাখো। ভাইয়া যশোর থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া, জেএফ মিম। ওকে, ওয়েলকাম ব্রাদার ভাইয়া। ওকে, এইবার দেখো, এইটা থেকে আমাদের যে এমসিকিউ গুলো আসে, আমি জাস্ট নর্মালি আনসার করে দিচ্ছি। দেখো, রেভুলেশনাইজ মানে কি? বিপ্লব নিয়ে আসা। বিপ্লব মানে কি? ড্রাস্টিক্যালি চেঞ্জ, একটা বিশাল পরিবর্তন নিয়ে আসা। খেয়াল করো, যখন ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল, খেয়াল করবা, ফ্রান্সের শিল্প বিপ্লব হয়েছিল প্রথম। তো শিল্প বিপ্লবের আগে মানুষ নর্মালি কৃষিকাজ করতো, তাদের লাইফটা ছিল সাধারণ। শিল্প বিপ্লবের পরে তার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, তার লাইফটা টোটালি নির্ভর হয়ে গেছে কার উপরে? শিল্পের উপরে। তাহলে এই যে শিল্প বিপ্লবের ফলে কি হয়? একটা জিনিসের ড্রাস্টিক্যালি বিশাল একটা কি হয়? পরিবর্তন হয়। আচ্ছা, নগর থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া। খেয়াল করবা, একটু ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও ভাইয়া। আমরা সবাইকে নিয়ে দুর্দান্তভাবে ক্লাসগুলো করি। এই যে আমি বলতেছি, আমি আবারও বলছি, আমি চাইলেই পারতাম যে প্যাসেজের প্রত্যেকটা লাইন আপনাদেরকে বলতে, ভাইয়া সময় নষ্ট। আপনার হাতে এখন 10, 12 ঘন্টা 14 ঘন্টা ক্লাস করার সময় নাই। কথা বুঝতে পেরেছেন? আমি এই জন্য সময় কম নিব, বাট আপনাদেরকে ওই প্যাসেজ সম্বন্ধে এমন ভাবে ধারণা দিব যেটা আপনি প্যাসেজের পুরো লাইন পড়েও পাবেন না।
আবার বলতেছি, আপনি পুরো প্যাসেজের সব লাইন পড়ে ওই ধারণাটা পাবেন না। আমি যেভাবে আপনাকে ধারণা দিব, যেভাবে আপনি পরীক্ষার হলে লিখতে পারবেন, কথা বুঝতে পেরেছেন? যদি আপনি জাস্ট আমার কথাগুলো মাথায় রাখেন। ভাই ইমোশনের ব্যাপারটা বলি, বুঝি নাই। ইমোশনের ব্যাপারটা হচ্ছে আমাদের পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন করে বা এমসিকিউ আসে যে এআই কি টিচারের চাকরি খেতে পারবে কিনা, বা এর কারণে জব সেক্টর কমে যাবে কিনা। এর মানে হচ্ছে না। কেন? কারণ এআই টিচার করতে পারে কি, টিচার একটা ছাত্রকে ইমোশনালি সাপোর্ট দিতে পারে, যেটা এআই পারে না। ইমোশনালি সাপোর্ট মানে কি ভাইয়া? ধরো তোমার মন খারাপ, তোমার আজকে কোনো একটা কারণে মন খারাপ, তুমি ক্লাসে বসে আছো। এবার টিচার যদি তোমার মাথায় হাত বুলায় দেয়, দিয়ে বলে যে বাবা তুমি ভালো করে পড়ো, তোমার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এবার টিচার যদি তোমাকে একটু মোটিভেট করে ইমোশনালি, তোমার কিন্তু পরবর্তীতে পড়ার প্রতি আগ্রহ চলে আসবে, তুমি পরবর্তীতে বেশি করে পড়াশোনা করবা পরবর্তী পরীক্ষা ভালো করার জন্য। এখন এআই তো তোমাকে এই সাপোর্টটা দিতে পারবে না, এর তো সেই সক্ষমতা নাই। কথা বুঝতে পেরেছো ভাই? আমি আরশি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা একটু শেয়ার করে দাও ভাইয়া ক্লাসগুলোকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো তো এর ভাইয়া সেই সক্ষমতাটা নাই। এটাকে আমি বলেছি যে টিচার ইমোশনাল সাপোর্ট দিতে পারে, কিন্তু এআই ইমোশনাল সাপোর্ট দিতে পারে না। ফ্রামগেট, ওয়েলকাম ব্রাদার। এই কি বলে ফ্রামগেট? তো বাই ব্রাদার আশেপাশের মানুষজন। হ্যাঁ, তারপরে দেখবো দ্য ওয়ার্ড অটোমেট। ভাইয়া অটোমেট মানে কি? অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়। কথা বুঝতে পেরেছো? স্বয়ংক্রিয় মানে কি? যেই জিনিসটা করতে গেলে কিছু করা লাগে না, তুমি করে রাখছো, অটোমেটিক হচ্ছে। যেমন তুমি একটা মেশিন ছেড়ে দাও, মেশিনটা ধরো ফ্যান ছেড়ে দিছো, ফ্যানটা ছেড়ে দেওয়ার পরে ফ্যানকে যখন সুইচ দিবা, ফ্যান কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ঘুরতে থাকবে। এই যে নিজে নিজে সে ঘুরতে হচ্ছে, তাকে তোমার ঘোরানো লাগতেছে না, এইটাকে বলা হয় হচ্ছে অটোমেটেড, যেটাকে আমরা বলি অপারেট উইদাউট হিউম্যান অ্যাসিস্ট্যান্ট। আমাদের কোনো সাহায্য ছাড়াই সে নিজে নিজে কাজ করতে পারে, সে নিজে নিজেই ঘুরতে পারে, সে নিজে নিজেই চলতে পারে। এইটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া? এইটাকে আমরা বলি হচ্ছে অটোমেটেড। তারপরে এআই পাওয়ার টুল ক্যান হেল্প টিচার্স ড্যাশ। বলেছে একটা এআই এর টুল যেগুলো আছে তারা টিচারকে কিভাবে সহযোগিতা করতে পারে দুই ভাবে। একটা হচ্ছে স্টুডেন্টদের প্ল্যানিং অ্যাক্টিভিটিসে সহযোগিতা করতে পারে, আরেকটা হচ্ছে রিয়েল টাইম ফিডব্যাক দিয়ে সহযোগিতা করতে পারে। ধরো তুমি একটা ভুল করেছো, সেটা সাথে সাথে 10টা শেয়ার করেছি, থ্যাংক ইউ এলএম ফরাদ ব্রাদার, থ্যাংক ইউ, তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি এইবার AA+ পেয়ে যাবা ভাইয়া, ঠিক আছে? AA+ পেয়ে যাবা। তাহলে সে স্টুডেন্টের অ্যাক্টিভিটিসে হচ্ছে সহযোগিতা করতে পারে, আবার সে হচ্ছে রিয়েল টাইম ফিডব্যাকও কি করতে পারে। আচ্ছা না, সে তো রিয়েল টাইম ফিডব্যাক দিবে না, অবশ্যই সে কি করবে, হয় প্রোভাইডিং রিয়েল টাইম ফিডব্যাক সে দিবে, এবং হচ্ছে সে স্টুডেন্টদের প্ল্যানিং অ্যাক্টিভিটিস গ্রেডিং। এটা তো অ্যাকচুয়ালি তিনটাই আনসার হয়, যদিও এখানে দুইটা দেওয়া আছে, বাট তিনটা এখানে আনসার হয়। সে স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস এর প্ল্যানিং করে দিতে পারে, সে হচ্ছে ফিডব্যাক দিতে পারে, এবং সে গ্রেডিং অ্যাসাইনমেন্টও করে দিতে পারে। বাট বলেছে টিচারকে হেল্প করতে হবে, এন্ড টিচার তো আর স্টুডেন্টের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবে না, টিচারের কাজ করবে। তার মানে আনসার হবে বি এবং সি, মানে দুইটা, 2 এবং 3। একটা হচ্ছে ফিডব্যাক দিবে সাথে সাথে, আরেকটা হচ্ছে শেয়ার দিলাম পিডিএফ। অবশ্যই পিডিএফ দিব, অবশ্যই সবাইকে পিডিএফ দিব ইনশাআল্লাহ। বলছে গ্রেডিং অ্যাসাইনমেন্ট অটোমেটিক্যালি। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্টকে যখন একটা স্টুডেন্ট যখন অ্যাসাইনমেন্ট জমা দিবে, এখন টিচার এই অ্যাসাইনমেন্টটা দেখতে গেলে তার অনেক বেশি সময় যাবে, এবং সে যখন এটা এআই দিয়ে দেখে নিবে, তার কিন্তু সময় কম লাগবে। এআই তাকে 1 মিনিটে সেই ইয়াটা দেখে, মানে তোমার অ্যাসাইনমেন্টটা দেখে সে ফিডব্যাক দিয়ে দিবে, সে কত মার্কস পাওয়ার যোগ্য। আচ্ছা, যারা ক্লাসটা শেয়ার করেছো, তারা জাস্ট কষ্ট করে একটা নাম্বার একটু লিখে রাখো, 01609815558। এই নাম্বারটা একটু কষ্ট করে লিখে রাখো, ঠিক আছে? 01 বা স্ক্রিনশট নিয়ে রাখো, 01609815558। একটু কষ্ট করে লিখে রাখো, আমাকে ক্লাস শেষে একটু হোয়াটসঅ্যাপে নক করো, আমি পিডিএফটা সাথে সাথে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ইংরেজির উপর অনেক কিছু নির্ভর করছে ভাইয়া, আর সেইটা নির্ভর করার জন্য সজনের ক্লাসটা একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, যারা একটু শেয়ার করছে একটু জাস্ট ভাইয়া 01609815558 এই নাম্বারটা একটু কষ্ট করে লিখে রাখো, আমাকে একটু ক্লাস শেষে নক দিও, ক্লাসের মাঝখানে না ভাইয়া, ক্লাসের শেষে একটু নক দিও, আমি পিডিএফটা সাথে সাথে দিয়ে দেবো, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তারপর দেখো, হোয়াট কনসার্ন ইজ রেজড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন এডুকেশন। বলেছে এই যে এডুকেশনে যখন এআইটা আসছে, তখন কোন কনসার্নটা, কোন ভয়টা মানুষের মধ্যে অনেক বেশি কাজ করতেছে, সেটা হচ্ছে ইট কুড রিপ্লেস টিচার জব। হয়তো এটা টিচারদের চাকরি খেয়ে দিবে, যেটা আমি বললাম যে সবার মধ্যে একটা ভয় যে এইটা হয়তো টিচারদের চাকরি খেয়ে দিবে, কিন্তু না, সে টিচারদের চাকরি খাবে না। খেয়াল করবা। তারপরে AI powered educational tools can provide student with immediate feedback on their work, allowing them to identify and correct mistakes quickly. What does it imply? বলেছে এই যে AI পাওয়ার টুল করে কি, ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, এবং
তাদের মিস্টেক গুলো কি করে দেয়, কারেক্ট করে দেয়। তাহলে এইটা আসলে কি মিন করছে, এটা মিনই করছে যে এইটা ইট অ্যালাউস স্টুডেন্টস টু কারেক্ট দেয়ার মিস্টেক্স, যে এইটা কি করে, এটা স্টুডেন্টকে সহযোগিতা করে স্টুডেন্টরা যেন খুব কুইকলি খুব ফাস্ট তাদের মিস্টেক্স গুলো কি করতে পারে, কারেক্ট করতে পারে। কারণ তুমি যখন এআই কে একটা লেখা দিবা, সে করবে কি, সে হচ্ছে সেই এই এই তোমাকে ফিডব্যাক দিবে যে তোমার এখানে গ্রামারের ভুল আছে, বানানের ভুল আছে, অন্য ভুল আছে। তখন তুমি যখন এটা ঠিক করে ফেলবা, তোমার মিস্টেক্সটা কি হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এখানে প্রশ্ন করেছি কিছু, আমি এখন একটা একটা করে প্রশ্নের আনসার লিখতে যাব না ভাইয়া, সেই সময় আমাদের কাছে নাই, আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি একটু খেয়াল করো, আমরা পরে আসছি। হাউ ডাজ এআই অ্যাসিস্ট ইন পার্সোনালাইজড লার্নিং, এআই কিভাবে পার্সোনালাইজড লার্নিং এর সহযোগিতা করে। ওই যে আমি কথাটা বারবার বলেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের সক্ষমতা বুঝে এআই তাকে সাহায্য করে, এআই তাকে শিক্ষা দেয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। তাহলে এই যে প্রত্যেকটা স্টুডেন্টের সক্ষমতা বুঝে শিক্ষা দেওয়া, এইটাকে আমরা কি বলবো, পার্সোনালাইজড লার্নিং। আবারও বলছি, যারা ক্লাসটা শেয়ার দিয়েছো তারা একটু কষ্ট করে নাম্বারটা লিখে রাখো, আমার মনে হয় খুব কষ্ট হবে না তোমাদের। 10 সেকেন্ডের 0160981558 একটু এই নাম্বারটা লিখে রাখো, আমি সবাইকে পিডিএফটা দিয়ে দিব, আমি পিডিএফটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে একটু নক করে কষ্ট করে, হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপে নক করে আমি পিডিএফটা দিয়ে দিব ভাই, পিডিএফটা দিয়ে দিব, হ্যাঁ একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিও। আবার দেখো সেকেন্ড, ইন হোয়াট ওয়েজ ক্যান এআই পাওয়ার টুল বেনিফিট টিচার ইন ক্লাসরুম, বলেছি কিভাবে এআই টিচারকে ক্লাসরুমে সহযোগিতা করতে পারে। খেয়াল করো, এইটা আমরা পড়ে আসছি, ভয় পাওয়ার কোনো দরকার নাই রিধি ইসলাম, ভয়ের কোনো জায়গাই নেই এখানে। পরীক্ষা একদিন পরে, এই সময় এসা তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হবে, আমি যেটা ফেস করছি ভাই, আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি, ঢাকার বেস্ট না হইলেও ওয়ান অফ দ্য বেস্ট কলেজ অফ বাংলাদেশ। আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি, আমি 2 বছর যথেষ্ট পড়াশোনা করেছি, চেষ্টা করেছি। আমি যখন এইচএসসি পরীক্ষার 2 দিন আগে, 1 দিন আগে রিভাইজ করতে গেছি, সত্যি কথা আমি তোমাকে বলি, স্পেশালি ইংলিশটা, আই ফিল লাইক যে আমি মনে হয় কিছুই পারি না। আমার এটা খুব ফিল হচ্ছিল যে আমি মনে হয় কিছুই পারি না, আমি মনে হয় সব ভুলে গেছি, মানে সব মানে মাথা থেকে চলে গেছে, মানে খুবই ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি মনে হয় পারবো না। বাট আমি যখন পরীক্ষার হলে গেছি, আমি বুঝছি যে না, আমি আসলে সব ভুলে যাই নাই। তো এই জিনিসটা নিয়ে তোমরা ভয় পাও না, এটা সবারই ফিল হয়, আমারও ফিল হয়েছে, আমার আশেপাশের বন্ধু বান্ধবকে আমি জিজ্ঞেস করেছি, তাদেরও ফিল হয়েছে। তুমি যখন এখন রিভাইজ করতে যাবা না, যে জিনিসটা তুমি অনেকবার পড়েছো না, সেই জিনিসগুলো তোমার মনে হবে হায় হায় আমি তো পারি না, হায় হায় আমি তো পারি না, আমার মনে হয় মাথা থেকে এটা চলে গেছে। এই জিনিসটা ভাই একেবারে খুব হয়, তুমি এটা ফেস করবাই, তবে এটা তুমি ভয় পাও না। সেকেন্ড যে জিনিসটা হবে, তুমি যখন এটা ভয় পায়া করবা কি, তুমি আবার এটাকে শুরু থেকে পড়তে যাবা, তুমি বোকামি করে ফেলবা, কারণ সেই সময়টা তোমার হাতে নাই। কথা বুঝতে পেরেছো? তো এটা ভয় পাও না ভাইয়া, এই মুভমেন্টটা এসে তুমি এটা ফেস করবা। তোমার মনে হবে তুমি হয়তো পারো না, তোমার মনে হবে তুমি হয়তো আগের গুলো সব ভুলে গেছো, এর মানে এই না যে তুমি ভুলে গেছো, এর মানে তোমার মনে আছে, বাট এখন ইনস্ট্যান্ট হয়তো তোমার ফিডব্যাকটা আসতেছে না। সো এটা নিয়ে ভয় পায় না ভাইয়া। ইংলিশ পরীক্ষার আগে সবাই ভাই রাইটিং পার্টে সাজেশন দিবেন 100%। ক্লাসে শুরুতে দেখাইলাম তো, দেখো নাই ক্লাসে আমাদের স্লাইডে লাস্টে শুধু রাইটিং পার্টে সাজেশন দিয়ে সাজাইছি। রাইটিং পার্টে সাজেশন, ফর্মাল লেটার সাজেশন, প্যারাগ্রাফ সাজেশন, তারপরে হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু সাজেশন নিয়ে সাজাইছি, সেটাও দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব ভাইয়া, সাজেশন অবশ্যই দিব। তাহলে খেয়াল করে কি বললাম, যে এআই পাওয়ার টুলগুলা টিচারকে কিভাবে বেনিফিট করে, ওই যে টিচারকে গ্রেডিং এ সহযোগিতা করে, টিচারদের গ্রেডিং এ সহযোগিতা করে। সেকেন্ড হচ্ছে টিচারদের অ্যাসাইনমেন্ট দেখার ক্ষেত্রে সহযোগিতা করে। ধরো একটা অ্যাসাইনমেন্ট ছাত্র জমা দিয়েছে, এটা যদি টিচার এআই কে দিয়ে দেয়, এআই দেখে দেয় যে ও আচ্ছা এই ছাত্রটা এত পাওয়ার মতো, 10-এ 7 পাওয়ার মতো, 8 পাওয়ার মতো। আরেকটা কি, গ্রেডিং এ প্রত্যেকটা মার্কসের প্রত্যেকটা স্টুডেন্টকে গ্রেড দেওয়ার ক্ষেত্রে এআই হচ্ছে টিচারকে সহযোগিতা করে। দুইটা ক্ষেত্রে মনে রাখবা, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখার ক্ষেত্রে, একটা হচ্ছে গ্রেডিং করার ক্ষেত্রে, ভালো করে মনে রাখবা। তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য রুল অফ এআই টুলস লাইক আহুরা এন্ড নিউটন। ভাইয়া এই যে দুইটার কথা আমি খুব বারবার তোমাদেরকে প্যাসেজে পড়ানোর সময় কিন্তু বলেছি যে আহুরা এবং নিউটন, আচ্ছা খেয়াল করবো, আহুরা এবং নিউটন এই দুইটা অ্যাকচুয়ালি কি কাজ করে, আমি কিন্তু বারবার বলেছি এই দুইটা প্যাসেজের মধ্যে। খেয়াল করবা আহুরা এবং নিউটন কি কাজ করে। দেখো আহুরা কি করে, আহুরা প্রত্যেকটা স্টুডেন্টের মনোযোগ এবং এঙ্গেজমেন্ট পড়াশোনার ক্ষেত্রে দুইটাকে অবজার্ভ করে, বলেছি। সেকেন্ড হচ্ছে নিউটন কি করে, নিউটন প্রত্যেকটা স্টুডেন্টসকে পার্সোনালাইজড লার্নিং এর ক্ষেত্রে সহযোগিতা করে। আবারও বলছি, পার্সোনালাইজড লার্নিং এর ক্ষেত্রে সহযোগিতা করে। দুইটা কথা কিন্তু আমি আবারও বারবার বলেছি। ভাই আপনার ইউটিউব চ্যানেলে হ্যাঁ আছে, একই নামে এই যে আমার নাম, এইটা আমার ফেসবুক আইডির, ফেসবুক পেজেরও নাম এবং ইউটিউব চ্যানেলের নাম একই নাম,
ফেসবুক পেজ, এবং এই ক্লাসটা যখন শেষ হবে আমি ইউটিউবে আপলোড করে দিব আজকে রাতে। কথা বুঝতে পেরেছো? ক্লাসে শেষে ইউটিউবে আপলোড করে দিব। সেকেন্ড, আচ্ছা, ফোর্থ কোশ্চেন, ডু ইউ থিঙ্ক এআই পোজেস থ্রেট টু টিচিং জবস? দেখো, এই কোশ্চেনটার আনসার আমি সুন্দর করে প্যাসেজ পড়ানো লাস্টে দিয়েছি, যে তুমি কি মনে করো যে এআই টিচারদের জন্য থ্রেট, হুমকি স্বরূপ? তুমি অবশ্যই লিখবে আনসার হচ্ছে নো। নো, AI is not a threat to for teaching jobs. AI is a assist provider for the teacher. সে টিচারকে অ্যাসিস্ট করবে, তার জন্য থ্রেট হবে না। সে টিচারকে সাহায্য করবে, তার জন্য সে থ্রেট হবে না। কেন হবে না সেটাও আমি বলেছি। ওই যে ইমোশনাল সাপোর্ট কখনোই এআই দিতে পারবে না একটা স্টুডেন্টকে। কথা বুঝতে পেরেছো? ভালো করে খেয়াল করবা। আবারও বলছি, সবাইকে পিডিএফ দিয়ে দিব, যারা যারা শেয়ার করেছো জাস্ট আমাকে একটু নক দিও হোয়াটসঅ্যাপে, আমাদেরকে হতাশ আমি করবো না। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো। Fifth question, how can AI improve both student learning and teaching efficiency? দেখো, এআইটা কিভাবে স্টুডেন্টের লার্নিং এবং টিচিং এফিসিয়েন্সি দুইটাকেই হচ্ছে সে ইমপ্রুভ করতে পারে। একটা, সে স্টুডেন্টকে সহযোগিতা করতে পারে কিভাবে? পার্সোনালাইজ লার্নিং এর ক্ষেত্রে। পার্সোনালাইজ লার্নিং আমি এখন সব ভেঙে ভেঙে লিখবো না, তোমার জন্য অনেক টাইম লেগে যাবে। তারপরে সেই স্টুডেন্টকে কিভাবে সহযোগিতা করে? ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। সে স্টুডেন্টের কি করে দেয়? ম্যাথ প্রবলেম সলভ করে দেয়। তো যখন এগুলা করে দিবে তখন কি অবশ্যই 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 তার কি হবে? একটা স্টুডেন্টের দক্ষতা বৃদ্ধি পাবে, তাই না? সেকেন্ড হচ্ছে, খেয়াল করো, টিচিং এফিসিয়েন্সি কিভাবে বৃদ্ধি করে? মিস্টেক্স কারেক্ট করি, ঠিক আছে, কোনো ভুল করলে সেটাকে ধরিয়ে দেওয়া। তারপরে হচ্ছে হেল্পিং ইন গ্রেডিং, তাকে হেল্প করে গ্রেডিং এর ক্ষেত্রে। এগুলা যখন সে করে দিবে তখন একটা টিচার তার সময়টাকে বাঁচাইতে পারবে এবং ওই সময়টা সে ক্লাসে দিতে পারবে, স্টুডেন্টদের দিতে পারবে। যখন তার এই খাতা দেখার সময়, গ্রেডিং করার সময়, এই সময়গুলো তার জন্য সেভ হবে, ওই সময়টা সে স্টুডেন্টদের পিছনে কাজে লাগাবে এবং এই কারণে টিচারের দক্ষতা কি পাবে? বৃদ্ধি পাবে। আমি শর্টকাটে লিখে দিলাম, তোমরা পরীক্ষা সুন্দর করে গুছিয়ে লিখে দিবা। কথা হচ্ছে লাইন ওয়াইজ লিখে দিবা। ইসরার, এত দেরি করছিস কেন? সবাইকে শেয়ার করে দে। এইবার read the above text and make a flow chart showing the advantages of AI. ভাইয়া, এই যে একটা ফ্লো চার্ট আমাদের আসছে, এবার খেয়াল করবা ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে আমরা অনেকেই পড়ি কিন্তু পরীক্ষায় আসলে গেলে লিখতে পারি না। ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে কিছু বেসিক জিনিস যারা আমরা জানি না, একটু ভালো করে মনে রাখবো। ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে ফ্লো চার্ট লেখার কয়েকটা নিয়ম আছে, যেমন ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করা যায়, টু প্লাস V1 দিয়ে শুরু করা যায়, B3 দিয়ে শুরু করা যায়, বা B1 দিয়ে শুরু করা যায়, আবার অ্যাডজেক্টিভ দিয়েও কি করা যায়? শুরু করা যায়। এগুলো হচ্ছে ফ্লোচার্ট লেখার নিয়ম। খেয়াল করবা, ফ্লোচার্ট এগুলো আমরা লিখতে পারি ভার্ব প্লাস আইএনজি দিয়ে, টু প্লাস V1 দিয়ে, B3 দিয়ে, V1 দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। এখন কথা হলো, ভাইয়া ক্লাস কতক্ষণ নেবেন? আমি অনেক বেশি টাইম নিব না, বাট তোমাদেরকে অল্প টাইমে বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এখন কত টাইম লাগবে আমি আসলে আইডিয়া নাই আমার, কারণ আমি বুঝতেছি না। খেয়াল করো, তাহলে আমরা একটা ফ্লোচার্ট লেখা শুরু করতে পারি কয়েকটা ওয়ে। কি কি দিয়ে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি দিয়ে, টু প্লাস V1 দিয়ে, B3 দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। এখন কথা হলো, ভাইয়া পরীক্ষার হলে আমি বুঝবো কি করে আমি কোনটা দিয়ে শুরু করব? ভাইয়া পরীক্ষার হলে তোমার বোঝাটা অনেক সহজ। তার কারণ হচ্ছে একটা বক্স তোমাকে দিয়ে দিবে, সেই বক্সে যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করে, বাকি সব বক্স তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবা। সেই বক্স যদি টু প্লাস V1 দিয়ে শুরু করে, বাকি সব বক্স তুমি কি দিয়ে করবা? টু প্লাস V1 দিয়ে। প্রথম বক্সটা যদি B3 দিয়ে করে, তাহলে বাকি সব বক্স তুমি কি দিয়ে করবা? B3 দিয়ে করবা। আরেকটা জিনিস খেয়াল করবা, যেটা তোমরা পরীক্ষার হলে ভুল করো, একটা ফ্লোচার্টের ক্ষেত্রে কখনোই ফুল স্টপ দেওয়া যাবে না ভাইয়া। তোমরা অনেকেই লিখতে গিয়ে মাথায় থাকে না, ভুল করে ফেলো। কখনোই ফুল স্টপ দেওয়া যাবে না ফ্লোচার্টের পরে, এবং ফ্লোচার্টের পরে সাবজেক্ট ভার্ব লেখা যাবে না। সাবজেক্ট ভার্ব লেখা যাবে না মানে হচ্ছে ফুল সেন্টেন্স যেটাকে আমরা বলি, সাবজেক্ট ভার্ব লেখা যাবে না। এই ভুলগুলো আমরা অনেকে করি, পরীক্ষার হলে মনে থাকে না। একটু খেয়াল করো, ছোট ছোট জিনিসগুলো আমি ধরাই দিচ্ছি, পরীক্ষার হলে তুমি কোন জিনিসগুলো ভুল করতে পারো, এই জিনিসগুলোই তুমি ভুল করবা। তাহলে খেয়াল করবা, একটা ফ্লোচার্ট লেখার পরে ফুল স্টপ দেওয়া যাবে না, একটা ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব দেওয়া যাবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথম বক্সটাকে ফলো করা। প্রথম বক্সটা যেমন থাকবে বাকি সবগুলা তেমনই থাকবে। যেমন প্রথম বক্সটা দেখো কি দিয়ে শুরু করছে? অ্যানালাইজিং, ভার্ব প্লাস আইএনজি। এবং দেখো প্রথম বক্সের প্রথম লেটারটা আছে এ, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর।
যেহেতু প্রথম বক্সের প্রথম লেটারটা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার, তোমার কাজ হচ্ছে বাকি সবগুলা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, বাকি সবগুলা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা। এই যে দেখো আমি লিখছি কি প্রোভাইডিং, প্রোভাইডিং, অ্যালোয়িং, দেখছো সবগুলা ভার্ব প্লাস আইএনজি এবং বড় হাতের অক্ষর। ভাইয়া ফ্লোচার্ট ধরতে না পারি মোস্ট অফ দ্য টাইম, এটা অনেক কনফিউজিং হয়। ফ্লোচার্ট ধরতে না পারো বলতে ভাইয়া কয়টা প্যাসেজ পড়াবেন? গুরুত্বপূর্ণ দেখে আমি 5টা-6টা প্যাসেজ পড়াবো, গুরুত্বপূর্ণ আমি দেখে সব প্যাসেজ আমি পড়াবো না। কথা বলছে হচ্ছে 5-7টা আমি প্যাসেজ পড়াবো। আচ্ছা, ধরতে না পারো বলতে ভাই কোনটা মিন করছো একটু বলে দিও। আচ্ছা আমি বলে দেবো, পরে আমি এক্সপ্লেন করে দিব। সেকেন্ড হচ্ছে প্রথম বক্সটাকে অবশ্যই ফলো করবা। প্রথম বক্সে দেখো সংখ্যা আছে, বাকি সব বক্সের সংখ্যা দিবা। প্রথম বক্সের সংখ্যা নাই, বাকি বক্সের সংখ্যা দিবা না। প্রথম বক্সে বড় হাতের অক্ষর, বাকি সব বক্সে বড় হাতের অক্ষর। প্রথম বক্সে ভার প্লাস আইএনজি, তার মানে বাকি সব বক্সে কি ভার প্লাস আইএনজি। বাই প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে হবে না? অবশ্যই হবে ভাইয়া। তুমি যদি বাই প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে করো অবশ্যই হবে, তবে যদি প্রথম বক্সে থাকে তাহলেই করো। এবার দেখো এআই এর অ্যাডভান্টেজেস গুলা কি। এবার তুমি যখন পরীক্ষার হলে তোমাকে বললো যে এআই এর অ্যাডভান্টেজেস গুলা ভার করো, তুমি প্রথম যে ভুলটা করো, তুমি অ্যাডভান্টেজেস খুঁজতে যাও, গিয়ে ভার প্লাস আইএনজি খোঁজো। না ভাইয়া, ভার প্লাস আইএনজি তো খুঁজে যাবে না, কারণ ভার প্লাস আইএনজি তুমি পাবা না। তোমার কাজ হচ্ছে এর সুবিধাগুলা খোঁজা, খোঁজার পরে তুমি সেই সুবিধাগুলাকে ভার প্লাস আইএনজি বানাবা। ভার প্লাস আইএনজি বানাবা, ভার প্লাস আইএনজি থাকবে না, ভার প্লাস আইএনজি বানাইতে হবে। যেমন তোমাকে দেখো আমাদের প্যাসেজের মধ্যে ছিল যে এআই করে কি, এআই টিচার স্টুডেন্টদেরকে প্রোভাইড করে, কি করে, কি প্রোভাইড করে, টেইলর্ড সাপোর্ট। কথা বুঝতে পারছো? একদম গুছানো সাপোর্টটাকে প্রোভাইড করে। এইবার আমরা করছি কি, আমাদের দরকার ভার প্লাস আইএনজি, এই জন্য এই প্রোভাইডটাকে আমরা ভার প্লাস আইএনজি বানাইছি। তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে অ্যাডভান্টেজেস গুলা খোঁজা, খুঁজে বের করার পরে তোমার কাজ হচ্ছে সেটাকে ভার প্লাস আইএনজি বানানো অথবা 2+V1 বানানো। ধরো যদি আমার এখানে অ্যানালাইজিং না থাকে, আমার এখানে থাকতো টু অ্যানালাইজ, তখন 100% আমি পরেরটার প্রোভাইডিং লিখতাম না, আমি কি লিখতাম টু প্রোভাইড, টু প্রোভাইড। তাহলে খেয়াল করবা সিকোয়েন্সটা, প্রথম কাজ হচ্ছে খোঁজা, যেটা তোমাকে বলবে সেটার তুমি 5টা খুঁজে বের করে তার নিচে লাইনগুলো মার্ক করবা, নিচের লাইনগুলো আন্ডারলাইন করে রাখবা প্যাসেজের মধ্যে, যে এই লাইনগুলো আমি লিখবো। লিখার পরে ওইটাকে ভার প্লাস আইএনজি বানাবা বা 2+V1 বানাবা, যেটা তোমার দরকার ওটা বানাবা। কোন টাইপের ইনফরমেশন চাইছে সেটা বুঝি না, সেটা প্রশ্নের বুঝতে হবে ভাইয়া। প্রশ্নটা ভালো করে পড়বা, পড়ার পরে তোমার হচ্ছে যেটা বলবে সেটা সুন্দর করে মার্ক করবা। এবং বেসিক্যালি যেটার কথা বলে ওটা দা এবং অফের মাঝখানে থাকে, এটা একটু খেয়াল করো, দা এবং অফের মাঝখানে থাকে সেই জিনিসটা। ধরো যেটা তোমার কাছে চাইবে সেটা বেসিক্যালি দা এবং অফের মাঝখানে থাকে যখন ফ্লো চার্টের মধ্যে আসে, এটা খেয়াল রাখো। আবার দেখো এআই আমাদেরকে ইমিডিয়েট ফিডব্যাক দেয়, আমাদেরকে আইডেন্টিফাই মিস্টেক্স কারেক্ট করতে আইডেন্টিফাই করে, গ্রেডিং এ সহযোগিতা করে এবং টিচারের সময়টাকে ফ্রি করে দেয়। দেখো একটাও কিন্তু প্যাসেজের মধ্যে বা 2 নম্বরে ফুল স্টপ দেওয়া, আচ্ছা এটা ফুল স্টপ হবে না, ভুল আছে, ফুল স্টপ হবে না, অবশ্যই ফুল স্টপ দেওয়া যাবে না, এটা টাইপিং এ ভুল হয়েছে, ফুল স্টপ দেওয়া যাবে না। আবারও বলছি, তোমার কাজ হচ্ছে আগে 5টা বের করা খুঁজে, তারপর সেইগুলাকে ভার প্লাস আইএনজি বানানো। কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার কাজ। এইবার হচ্ছে সামারাইজ দ্য ফলোইং প্যাসেজ। আমাদের প্যাসেজ থেকে সামারি আসে, খেয়াল করবা সামারি এবং থিম এক জিনিস নয়। থিমের উপরে আমি আলাদা স্লাইড করেছি, তোমাদেরকে দেখাবো, পরের দিকে আছে আমাদের। আপাতত আমরা সামারি নিয়ে ডিসকাস করি। সামারিটা কি? সামারিটা হচ্ছে মূল ভাব, একটা প্যাসেজের মূল ভাবটা তোমার কাছে চায়। এখন যখন তোমার ওই প্যাসেজের মূল ভাবটা তোমার কাছে চাইবে, তোমার কাজ হচ্ছে সেইখানকার মেইন কথাগুলা লিখা। আচ্ছা এইবার খেয়াল করবা, তো তোমরা যেটা করো, তোমরা ওই প্যাসেজেরই হুবহু লাইনগুলো তুলে দাও। এটা করা যাবে না ভাইয়া, এটা করলে তোমরা হচ্ছে মার্কস পাবা না। এখন এই সময় আইসা আমার হাতে ওই সময়টা তোমাদের জন্য নাই যে আমি তোমাদেরকে ধরে লাইন বাই লাইন সামারি শিখাবো, কারণ কালকে তোমার পরীক্ষা ভাইয়া, পরশু তোমার পরীক্ষা, তোমার হাতে সময় আছে একদিন। এখন শর্টকাটে আমি তোমার জন্য কি করতে পারি, আমি তোমার জন্য সামারিটা লিখে দিতে পারি, যেটা আমি এখানে করেছি স্লাইডের মধ্যে। আমি সামারিটা লিখে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে এইটা পরে যাওয়া। মুখস্থ ভাইয়া কইরো না, আল্লাহর হস্তে মুখস্থ করলে মনে থাকবে না, কারণ পরশুদিন পরীক্ষা, আজকে তোমার মুখস্থ করা মানে ব্রেনের উপরে প্রেসার দেওয়া। তুমি আইডিয়া নিয়ে যাবা, এটাকে আইডিয়া নিয়ে যাবা, মাথায় অল্প রেখে যাবা। তুমি জাস্ট মাথায় রাখবা যে যদি এআই নিয়ে সামারি আসে, তাহলে আমি এর মধ্যে 2-4টা লাইন রাখবো। যেমন এই যে রেগুলেশনাইজ এর কথাটা রাখবো আমি,
পার্সোনালাইজড লার্নিং এর কথাটা আমি আমার প্যাসেজে রাখবো। দেখো এই কথাগুলা কিন্তু আমি বারবার প্যাসেজে বলেছি। আমার কথাগুলো তুমি যদি শুনে থাকো তাহলে কিন্তু তোমার অটোমেটিক এগুলো মাথায় চলে আসবে। পরীক্ষার হলে তোমাকে যদি যখন বলবে যে এ সামারি লিখো, আমার কথাগুলো তোমার কানে বাজবে যে আচ্ছা ভাইয়া তো এই কথাটা বলেছিল। যদি তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো, কথা বুঝতে পেরেছো? আচ্ছা খেয়াল করবো। আবার দেখো এই যে ইনস্ট্যান্ট ফিডব্যাকের কথা বলেছি, এই জিনিসগুলা। আবার বলেছি যে এর কিছু লিমিটেশনস আছে, কিরকম? যেমন সে হচ্ছে করতে পারে না, ইমোশনাল সাপোর্ট দিতে পারে না। আমাদের টিচার কি করতে পারে? ইমোশনাল সাপোর্ট দিতে পারে। আচ্ছা এটা লাইনটা আবার আসছে, সামারাইজ দ্য প্যাসেজ। তো এইটা একটু পড়ে যাও, একটু আইডিয়া নিয়ে যাও, কথা বুঝতে পেরেছো? আমি পিডিএফটা সবাইকে দিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, কষ্ট করে তোমাদের এখন লিখা লাগবে না। আবারও বলছি, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি অবশ্যই পিডিএফটা দিয়ে দিব, ওইটা থেকে তোমরা পড়ে যাবা। তোমাদের পিডিএফ কি পাবো? হ্যাঁ পিডিএফ পাবা ভাইয়া, বারবার বলেছি। যারা যারা এই যে 01609815558 কষ্ট করে জাস্ট এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, জাস্ট একটু কষ্ট করে, এইটুকু তোমাদের কাজ। 01609815558 এই নাম্বারটাতে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি অবশ্যই ক্লাসের পিডিএফ দিয়ে দিব ভাইয়া। কথা শুনেছো? এআই থেকে আসলে পারবো ভাইয়া। ওকে ডান। আসো এআই গিয়ে আলোচনা। এবার আসো সেকেন্ড প্যাসেজ, ড্রিম। খেয়াল করবা, ড্রিম আমাদের প্রত্যেকটা প্যাসেজ থেকে সিন আনসিন মিলিয়ে 4টা জিনিসই আসে। এমসিকিউ, কোশ্চেন, শর্ট কোশ্চেন, তারপরে হচ্ছে ফ্লোচার্ট এবং হচ্ছে কি সামারি। আচ্ছা থ্যাংক ইউ সামিউল ইসলাম শিয়াব শেয়ারগুলো দেওয়ার জন্য। আচ্ছা ড্রিম নিয়ে, ড্রিম হচ্ছে আমাদের অ্যানাদার একটা প্যাসেজ ভাইয়া। এই বছর পরীক্ষা আসার মতো যেই কয়টা প্যাসেজ অন্যতম ভাইয়া। সামারি কি 1 পেজ লিখলে হবে না? অবশ্যই হবে ভাইয়া, অবশ্যই হবে। 1 পেজ লিখলে হবে। আমি সবসময় বলি কি জানো, 8 থেকে 10 লাইন লেখার জন্য। 8 থেকে 10 লাইন একটা সামারি চেষ্টা করবা, 8 থেকে 10 লাইন লেখার জন্য। এর বেশি লিখো না ভাইয়া। অনেকে ভরি লিখে খাতা ভরে ফেলে, ওইটা টিচার কখনোই পছন্দ করবে না ভাইয়া। সামারির কাজ হচ্ছে মূল কথা লেখা, সব লেখা না। তোমাকে লিখতে দিছে সামারি, ধরো তোমাকে ড্রিম নিয়ে লিখতে দিছে, তুমি করছো কি? লেখা শুরু করছো। ড্রিম হচ্ছে খুব একটা জিনিস যেটা আমরা বুঝতে পারি না। ঘুমের মধ্যে থেকে আমরা ড্রিম দেখি। পরশুদিন রাতে কুদ্দুস মিয়া স্বপ্নে দেখেছে সে বিয়ে করে ফেলছে জরিনাকে, তারপর তারা স্বপ্নে একেবারে বাচ্চা কাচ্চা করে ফেলছে, তাদের বাচ্চা কাচ্চারা বড় হয়ে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তা আমরা এই কাজগুলা করি। আমরা যখন রিটার্ন পার্টটা লেখা শুরু করি, কই থেকে যে কই চলে যায় আল্লাহর রস্তে আমাদের মাথায় থাকে না। এই কাজগুলা করা যাবে না। এই ক্লাসগুলা করলে তুমি রিটেনে মার্কস পাবা না, এটা একটু খেয়াল রাখতে হবে। এটার মধ্যে আমরা সবসময় একটা কথা বলি, রিটেনে তুমি যতটুকু লিখো না কেন সেটা যেন সামঞ্জস্য হয়, মানে কোহারেন্স হয়, এটার মধ্যে যেন কোহারেন্সটা থাকে। তোমার লেখার মধ্যে যেন এইরকম না হয় যে লিখতে আসো কিন্তু কই থেকে কই চলে গেছো নিজেও জানো না। এই কাজগুলো করো না। সামারি, মূল ভাব, অল্প কথায় লিখবা, কম লিখবা, বেশি লিখার দরকার নেই। আসো ড্রিম আমাদের বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। এবার খেয়াল করো, পুরাটা মাথায় রাখা লাগবে না। ড্রিমসটা অনেক বছর ধরে বা আদিমকাল থেকে মানুষ ড্রিম নিয়ে চিন্তা করে বা আলোচনা করে, কথা বুঝতে পেরেছো? বাট ড্রিমটা নিয়ে গবেষণা শুরু হয়েছে একদম রিসেন্ট টাইমে। খেয়াল করবা, রিসেন্টলি ড্রিমটা নিয়ে একটা রিসার্চ শুরু হয়েছে, এম্পিরিক্যাল রিসার্চ, এটাকে আমরা বলি পরীক্ষামূলক গবেষণা শুরু হয়েছে। এর আগে মানুষ স্বপ্ন নিয়ে চিন্তা করত, মানুষ স্বপ্ন নিয়ে কথা বলতো, বাট স্বপ্ন নিয়ে গবেষণা করতো না। এই রিসেন্টলি আইসা মানুষ স্বপ্ন নিয়ে গবেষণা করা শুরু করেছে। এইবার স্বপ্নটা অ্যাকচুয়ালি কি তোমাকে এইটা বুঝতে হবে, এইটা জানতে হবে। এইটা পরীক্ষায় আসে। হোয়াট ইজ ড্রিম? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম? হোয়াট ইজ দ্য ফিচার অফ ড্রিম? এই জিনিসগুলো পরীক্ষার সাথে তোমার এইটা মাথায় রাখা লাগবে। ড্রিমটা আসলে কি তোমাকে মনে রাখবা। ড্রিমটা কি? ড্রিমটা হচ্ছে এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ ইমেজেস। স্বপ্নটা হলো একটা ছবি, কিছু ছবি, কিছু চিন্তা অথবা কিছু আবেগ, যে জিনিসগুলা আমরা স্বপ্নের ঘুমের মধ্যে দেখি। তাহলে এইবার তোমাকে জয়ভাবে প্রশ্ন করুক না কেন যে স্বপ্ন কি, স্বপ্ন কিভাবে, স্বপ্ন কি, এই জিনিসগুলো তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, স্বপ্ন হলো কিছু ছবি, কিছু চিন্তা অথবা কিছু আবেগ যেটা আমরা স্বপ্নের মধ্যে দেখি। একেবারে সিম্পল লাইনে তুমি মনে রাখবা, স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে কিছু ছবি, কিছু চিন্তা এবং কিছু আবেগ যেগুলো আমরা স্বপ্নে ঘুমের মধ্যে দেখি বা ঘুমের মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করি আমরা। আচ্ছা ওকে, এইটা হলো স্বপ্নের মেন কথা। এইবার স্বপ্নের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো পরীক্ষায় আসে বারবার, এমসিকিউতেও আসে, আবার শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও আসে, আবার ফ্লো চার্টের ক্ষেত্রেও আসে যে রাইট সাম ফিচার্স অফ ড্রিম। এখন স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স কি? স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্বপ্ন কখন হয় স্পষ্ট। ভিভিড মানে হচ্ছে স্পষ্ট,
অথবা ভগ। ভগ মানে হচ্ছে অস্পষ্ট, মানে কখন স্বপ্ন তোমার কাছে একদম ক্লিয়ার লাগবে, কখনো অস্পষ্ট লাগবে। অস্পষ্ট কিরকম? যেমন তুমি হাঁটতেছো হাঁটতেছো, ধরো দৌড়াচ্ছ ঢাকা 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 ঢাকা, হুট করে দেখো তুমি ঢাকা থেকে দৌড়াইতে দৌড়াইতে দিনাজপুর চলে গেছো। এই যে কেমনে গেছো তুমি নিজে বুঝতেছো না, এই যে অস্পষ্ট একটা ব্যাপার। আবার খেয়াল করবা, স্বপ্ন কখনো হয় জয়ফুল ইমোশনস, মানে আনন্দদায়ক। আনন্দদায়ক ইমোশন কিরকম? ধরো তুমি স্বপ্নে দেখতেছো তুমি এখন কোটি 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 টাকার মালিক, তুমি এখন টাকা পয়সা দিয়ে সেই চিল করে বেড়াচ্ছ। তোমার জন্য ওই স্বপ্নটা কি কষ্টের? আনন্দের। তুমি এখন স্বপ্ন দেখতেছো তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, তুমি A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো, তুমি সবাইকে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছ। এই যে ইমোশন, অবশ্যই আনন্দদায়ক। এই স্বপ্নগুলো আমাদের কি হয়? আনন্দদায়ক। আবার স্বপ্ন কখনো হয় ফ্রাইটেনিং, ভীতিকর, ভয়ানক। কিরকম? ফ্রাইটেনিং মনে হচ্ছে ভীতিকর। কিরকম? ধরো তুমি স্বপ্নে দেখতেছো তোমার একটা সাপ দৌড়াচ্ছে। এই যে তুমি দৌড়াচ্ছ তো দৌড়াচ্ছ, আগাচ্ছ আর না। দেখবা মাঝে মাঝে হয়, এই যে দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, সাপ খালি তোমার কাছে চলে আসতেছে কিন্তু তুমি আগাইতে পারতেছো না, দৌড়াচ্ছ দৌড়াচ্ছ দৌড়াচ্ছ। এই যে একটা স্বপ্ন, ভীতিকর, ভয়ানক। কথা বুঝতে পেরেছ? তো এইটা বললাম যে স্বপ্নের ব্যাখ্যা খেয়াল করবা। স্বপ্ন কখনো হয় স্পষ্ট, কখনো হয় অস্পষ্ট। স্বপ্ন কখনো হয় আনন্দদায়ক, কখনো হয় ভীতিকর। আবার কখনো হয় স্বপ্ন স্বপ্ন হয় ফোকাসড, একদম ক্লিয়ার, মানে বোঝা যায়। আবার কখনো হয় কনফিউজিং। তাহলে খেয়াল করো, এইখানেই আমরা স্বপ্নের 5-6টা বৈশিষ্ট্য পেয়ে গেছি। আচ্ছা ভাই, আমাদের ইনফর্মাল লেটার আসবে, ফর্মাল লেটার আসবে ফার্স্ট পেপারে আসে ভাইয়া ইনফর্মাল লেটার, সেকেন্ড পেপারে আসে হচ্ছে ফর্মাল লেটার। শ্রাবণ তালুকদার, ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার, সেকেন্ড পেপারে ভাইয়া ফর্মাল লেটার, মনে রাখো। তাহলে খেয়াল করো, এখানে স্বপ্নের কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি: স্পষ্ট, অস্পষ্ট, আনন্দদায়ক, ভীতিকর, একদম ক্লিয়ার, আবার হচ্ছে কনফিউজিং, বিভ্রান্তিকর। এবার খেয়াল করো, কেন আমরা স্বপ্ন দেখি? এইটা আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে স্বপ্ন কি, আরেকটা প্রশ্ন হচ্ছে স্বপ্ন কেন আমরা দেখি। এই যে স্বপ্ন কেন আমরা দেখি, এটার বহু কারণ। কিছু লোক বলে স্বপ্নে দেখার কোনো কারণ নাই, আবার কিছু লোক বলে যে স্বপ্নটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ স্বপ্ন আমাদের মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, তিনটা জিনিস, আমাদের মানসিক, শারীরিক এবং আবেগীয় উন্নতির জন্য স্বপ্নটা আমাদের দরকার। বা ইমেল তো আসবে, তাই না? আমাদের আসে ইনফর্মাল লেটার অবলিক ইমেল, ইনফর্মাল লেটার অবলিক ইমেল আসে ভাইয়া, ইনফর্মাল লেটার অবলিক ইমেল আসে ভাইয়া। হ্যাঁ, তাহলে খেয়াল করবা, তাহলে এই যে আমাদের মানসিক, শারীরিক এবং আমাদের আবেগীয় মানে ডেভেলপমেন্টের জন্য আমাদের কি দরকার? স্বপ্নটা দরকার। যদিও স্বপ্নের এক্সাক্ট পারপাস এখনো কেউ আবিষ্কার করতে পারে নাই, তবে স্বপ্ন নিয়ে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে জনপ্রিয় যে থিওরিটা, এইটা দিয়েছে বিখ্যাত লেখক, যার নাম হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড, বিখ্যাত বিজ্ঞানী। এই সিগমুন্ড ফ্রয়েডকে বলা হয় মনোবিজ্ঞানের জনক, সাইকোলজির জনক। এই সিগমুন্ড ফ্রয়েড জন্মগ্রহণ করেছে অস্ট্রিয়াতে। তো এই সিগমুন্ড ফ্রয়েডের, খেয়াল করবা, আচ্ছা, সিগমুন্ড ফ্রয়েডের স্বপ্ন নিয়ে একটা বিখ্যাত থিওরি আছে, যেই থিওরিটাকে আমরা বলি সাইকো অ্যানালাইটিক থিওরি। খেয়াল করবা, কোথায় আছে সাইকো অ্যানালাইটিক থিওরি? যাই হোক, এখানে দেখতেছি না, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সাইকো অ্যানালাইটিক থিওরি বলা হয়, ওই যে এখানে আছে সাইকো অ্যানালাইটিক থিওরি বা সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। তাহলে খেয়াল করবা, এই যে সিগমুন্ড ফ্রয়েড স্বপ্নকে ব্যাখ্যা করেছে কি পার্সপেক্টিভে? অবশ্যই খেয়াল করবো। আচ্ছা, কোশ্চেন পেঁচাই দেয়। আচ্ছা, কোশ্চেন পেঁচাই দিবে না ফাহিম, কোশ্চেন বাংলার মতো পেঁচাই দিবে না, ফার্স্ট পেপারের মতো। ওই রকম কোশ্চেন আসলে সবসময় আসে না, খুব রেয়ার, মাঝে মাঝে আসে। এরকম কোশ্চেন ইংলিশে আসার সম্ভাবনা কম। ইংলিশে এরকম আসার সম্ভাবনা কম। আচ্ছা, খেয়াল করবো। আচ্ছা, 01609, এটা আমার নাম্বার না, এটা আমার পেজের অফিসিয়াল নাম্বার। ঠিক আছে, আমার নাম্বার না, খেয়াল করবো। তাহলে খেয়াল করবো, এই যে সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ, এইখানে সে বিখ্যাত দুইটা কথা বলেছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, কষ্ট করে তোমাকে প্যাসেজ পড়তে হবে না। আবারও বলছি, আমি যেটা বলি এটা মনোযোগ দিয়ে শোনো। এইখানে বা এই থিওরিতে সিগমুন্ড ফ্রয়েড কি বলেছে? সে বলেছে মানুষের দুইটা ডিজায়ার আছে, আকাঙ্ক্ষা আছে। যে ডিজায়ার দুটা মানুষের মধ্যে বিদ্যমান। কেন বিদ্যমান? তার কারণটা হচ্ছে মানুষ হচ্ছে এনিমেল, মানে মানুষ হচ্ছে প্রাণী।
আর এই প্রত্যেকটা প্রাণীর মধ্যে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান, মানুষের মধ্যেও বিদ্যমান। কোন দুইটা বৈশিষ্ট্য? সে ওই দুইটা বৈশিষ্ট্যকে বলেছে, বৈশিষ্ট্য দুটো কোথায় লেখা? আচ্ছা, এই যে একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, আরেকটা হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট। সে বলেছে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, মানুষ হিংস্র, মানুষ সুযোগ পাইলে হিংস্র হয়ে যায়। তুমি খেয়াল করো তো, মানুষ ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা চোর ধরা পড়ছে, সবাই পিটাচ্ছে, তোমার কিছু না, তাও দেখবা তুমি গিয়ে পিটাচ্ছ। কেন পিটাচ্ছ? কারণ ওই যে অ্যাগ্রেসিভনেস, এটা তোমার মধ্যে একেবারে জন্ম থেকেই আছে। তুমি মানুষ, তার মধ্যে এটা বাই বর্ণ আছে, এবং কিন্তু তুমি চাইলে তো আর জায়গা থেকে পিটাইতে পারবে না। তোমার হাতে সুযোগ আসছে যে চোরকে পিটানো যাবে, কেউ কিছু বলবে না। তখন তুমি সুযোগ পেয়ে করছো কি? তোমার ভেতরের যে অ্যাগ্রেসিভনেস, এটাকে প্রকাশ করে দিয়েছো। এইটা বলেছে সিগমন্ড ফ্রয়েড, যে প্রত্যেকটা মানুষের মধ্যে হিংস্রতা রয়েছে। এবং সে আরেকটা কথা বলেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে সেক্সুয়াল ইনস্টিংক্ট রয়েছে। এই দুইটা জিনিস রয়েছে, বাট এই দুইটা জিনিস মানুষ চাইলেই কি করতে পারে না? প্রকাশ করতে পারে না। কেন? তুমি চাইলেই যেখানে সেখানে তোমার হিংস্রতা প্রকাশ করতে পারবা? তুমি যেখানে সেখানে চাইলেই তোমার সেক্সুয়াল ইনস্টিংক্ট তুমি প্রকাশ করতে পারবা? পারবা না। তো যেহেতু মানুষ পারে না, মানুষ কি করে? মানুষ এই দুইটাকে রিপ্রেসড করে রাখে। রিপ্রেসড মানে কি ভাইয়া? রিপ্রেসড মানে হচ্ছে দমন করে রাখা, দমন করে রাখা, আটকায় রাখে। কথা বুঝতে পেরেছো? আটকায় রাখে যে না, এই দুটা করা যাবে না, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এই যে হিংস্রতা এবং তার আদব ভাইয়া, এবং হচ্ছে এই যে তার মধ্যে সেক্সুয়াল ইনস্টিং, এই দুটাকে সে লুকায়িত রাখে, দমায় রাখে, আটকায় রাখে। এখন তোমার এইটা ন্যাচারাল বিহেভিয়ার, তুমি আটকায় রাখলেই হবে? না, হবে না। তখন এই দুইটা বিহেভিয়ার বারবার বের হইতে চায়। এখন সে তো বের হওয়ার সুযোগ পায় না। সে বের হয় কিভাবে? সে বের হয় স্বপ্নের মাধ্যমে। আমি বলে দিলাম, তোমার কষ্ট করে প্যাসেজ ভেঙে ভেঙে পড়া লাগবে না, আমার কথা তুমি ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তাহলে অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড, সে বলেছে মানুষের দুইটা রিপ্রেসড উইশেস রয়েছে, দমন করে রাখা আকাঙ্ক্ষা রয়েছে, একটা অ্যাগ্রেসিভনেস, একটা সেক্সুয়াল ইনস্টিংক্ট। এই দুইটা অ্যাগ্রেসিভনেস সে যেহেতু প্রকাশ করতে পারে না, বাস্তবে প্রকাশ করলে মানুষ তাকে মারবে, মানুষ তাকে দিবে না, তাকে জেল খাটতে হবে। এই জন্য সে করে কি? এই দুইটা তার বিহেভিয়ারকে, এই দুইটা তার ইনস্টিংক্টকে সে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে। এইবার স্বপ্নে তুমি হিংস্র হয়ে গেলা, তুমি একজনের পিটায় শেষ করে ফেললা একদম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। স্বপ্নে তুমি যাই করো, স্বপ্নে কোনো কিছু করলে সেটার কোনো কি নাই? সমস্যা নাই। আচ্ছা ভাই, প্যারাগ্রাফ কি কি পড়বা সেইটা অবশ্যই আমি সাজেশনে দিয়ে দিব। আমি এখানে তোমাদের জন্য 6টা না 7টা প্যারাগ্রাফ একটা সাজেশন তৈরি করেছি, একটু দিয়ে দিব। এই স্লাইডের মধ্যেই আছে, আমরা সামনে গেলেই পাবো। ঠিক আছে, প্যারাগ্রাফ দিব, আচ্ছা প্যাসেজও দিব। কথা বুঝতে পেরেছো? প্যাসেজও সবগুলো পড়তে হবে না। আচ্ছা অবশ্যই। তাহলে কথাটা খেয়াল করেছো আমি কি বলেছি? এবার খেয়াল করো। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। বলেছে হুইচ ইস্যু রিসার্চ ডিফার আ লট। বলেছে কোন জিনিসটার মধ্যে অনেক বেশি পার্থক্য রিসার্চারদের মধ্যে। কি নিয়ে পার্থক্য? তাদের মধ্যে পার্থক্য হচ্ছে স্বপ্নের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। মানে কিছু লেখক বলে যে স্বপ্ন আসলে দরকার নাই, কিছু লেখক বলে স্বপ্ন অনেক দরকারি, কিছু লেখক বলে স্বপ্ন এই কাজ করে, কিছু লেখক বলে না স্বপ্ন ওই কাজ করে। এই যে তাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে কি নিয়ে? স্বপ্নের কাজ নিয়ে এবং স্বপ্নের উদ্দেশ্য নিয়ে। সেকেন্ড, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে কোন কথাটা সত্য? বলেছে দেয়ার ইজ এ ডেফিনিট রিজন। বলেছে স্বপ্নের একটা নির্দিষ্ট কারণ আছে? মোটেও না, স্বপ্নের কোনো কারণই নাই। ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ কনসিয়াস ডিজায়ার্স। না, সচেতন ডিজায়ার না, অবচেতন ডিজায়ার। সায়েন্টিস্ট হ্যাভ বিন রিসার্চিং ফর 1000 ইয়ার। হাজার বছর ধরে মানুষ স্বপ্ন নিয়ে গবেষণা করে। মোটেও না, বিজ্ঞানীরা গবেষণা শুরু করছে কয়েক বছর ধরে, তো সেখানে কয়েক হাজার বছর কোত্থেকে আসবে ভাইয়া? এবার খেয়াল করো, উই আর ভেরি অফেন পাজল বাই দ্য কন্টেন্ট অফ ড্রিম। এই কথাটা সত্য। আমরা মাঝে মাঝেই স্বপ্ন দেখে পাজল হয়ে যাই, হতবুদ্ধিকর হয়ে যাই যে আমরা কি করব। মাঝে মাঝে হয় না ভাইয়া, স্বপ্নের মধ্যে তুমি স্টাক হয়ে গেছো, তুমি বুঝতেছো না এই মুমেন্টে তোমার কি করা উচিত। আচ্ছা, ইনফর্মাল লেটারের সাজেশন দিব, স্লাইডের মধ্যেই আছে রিশাদ ভাইয়া। কমপ্লিটিং স্টোরিটা আমি দিব না। কমপ্লিটিং স্টোরি ভাইয়া কেন দিবেন না? এটা কি দোষ করেছে? তার কারণটা হচ্ছে আমি মোটামুটি এবার শিওর তোমাদের যে বোর্ড প্রশ্ন, সেই বোর্ড প্রশ্নে যেই কমপ্লিটিং স্টোরিটা আসবে সেটা আসবে ক্রিয়েটিভ স্টোরি। সেটা আসবে ক্রিয়েটিভ স্টোরি। স্টোরি দুই ধরনের,
একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি কি ভাইয়া? ট্রেডিশনাল স্টোরি হচ্ছে বাইজিদ বোস্তামি ঘুম থেকে উঠছে, দেখে তার মা পানি খাইতে চাইছে, সে পানি নিয়ে আসছে, আয়সা দেখে তার মা ঘুমাই গেছে, এইবার সে পানি নিয়ে সারা রাত দাঁড়াই ছিল। একটা কাকের পানি পিপাসা লাগছে, সে একটা কলসের মধ্যে পাথর রেখে 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 ওটাকে ভরে সে পানি খেয়েছে। রবার্ট ব্রুস 7 বার পরাজিত হয়েছে, মাকড়সাকে দেখে সে ইন্সপায়ার হয়ে আবার যুদ্ধ করে জয়লাভ করেছে। এগুলো ট্রেডিশনাল স্টোরি, এগুলো আসার দিন শেষ। আমি মোটামুটি শিওর এই স্টোরি তোমার আসবে না, তোমার আসবে ক্রিয়েটিভ স্টোরি। হোয়াট ইজ ক্রিয়েটিভ স্টোরি? ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীল স্টোরি। এটার মানে কি? এইটার মানে হচ্ছে তোমাকে একটা নর্মাল কাহিনী দিয়ে দিবে। কিরকম কাহিনী? ধরো তোমাকে দিল যে রহিম নামে একটা ছেলে আছে, সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সে ইংলিশে ভালো প্রিপারেশন নিয়েছে এবং সে ইংলিশে আগামীকালকে পরীক্ষা দিতে বসবে। এবার এই গল্পকে তুমি কোন দিকে নিয়ে যাবা, এটার দায় দায়িত্ব সব তোমার। এটার দায় দায়িত্ব সব তোমার। সো এইটাকে তুমি আসলে সৃজনশীল বা আমি যত কিছুই বলি, যত সাজেশনই দেই, সেই সাজেশন দিয়ে তুমি কমন ফেলাইতে পারবা না। সো এবার যেহেতু ক্রিয়েটিভ স্টোরি আসবে ভাইয়া, সো এই জন্য আমি শুধু শুধু তোমাদেরকে সাজেশন দিয়ে মাথাটা নষ্ট করবো না। ভাইয়া গ্রাফেন চার্ট আসবে কি না পাই চার্ট আসবে, দুইটাই আসতে পারে, কোনটা আসতে পারে ঠিক নেই। কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাই দিব। ফাইন, এটা দেখাই দিব। এবার আসো, ইন্টারপ্রিটেশন অফ এ ড্রিম ইজ এ কি? ইন্টারপ্রিটেশন অফ ড্রিম হচ্ছে একটা থিওরিটিক্যাল বুক, যে বইটা লিখছে কে? সিগমুন্ড ফ্রয়েড। এই বইটা কে লিখছে? সিগমুন্ড ফ্রয়েড। এবং ওই বইয়ের মধ্যেই সে বলেছে ওই যে স্বপ্ন আমাদের ভিতরের অবচেতন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। এবার আমরা এই যে বিভিন্ন ছবি, চিন্তা এবং ইমোশন এবং স্বপ্ন দেখি, কোথায় এক্সপিরিয়েন্স করি? ঘুমের মধ্যে এক্সপিরিয়েন্স করি। কিসের মধ্যে? ঘুমের মধ্যে। সিগমুন্ড ফ্রয়েড একজন কি ছিল? একজন সাইকোলজিস্ট ছিল, একজন মনোবিজ্ঞানী ছিল। সে একজন মনোবিজ্ঞানী ছিল। খেয়াল করবো বা ইংলিশে গড়া দিবে এবার। আচ্ছা, আবার খেয়াল করবো, সে একজন মনোবিজ্ঞানী ছিল। এবার আসো কোশ্চেন, হোয়াট পারপাসেস ডো ড্রিম সার্ভস অ্যাকর্ডিং টু রিসার্চ? বলেছে স্বপ্নের উদ্দেশ্য কি? ভাইয়া স্বপ্নের অনেকগুলা উদ্দেশ্য আমরা পড়ে আসছি, তোমার যেইটা ভাল লাগে তুমি সেইটা দিও। তুমি বলতে পারো যে স্বপ্ন কি করে? ভাইয়া স্টোরি নেম কিভাবে দিব? স্টোরি নেমটা আগে দিবা না। আমি সবসময় একটা কথা বলি, স্টোরির টাইটেল ক্রিয়েটিভ স্টোরি আসলে সেটা আগে দিবা না, কারণ তুমি নিজেও জানো না তুমি গল্পটাকে কোন দিকে নিয়ে যাবা। তুমি নিজেও জানো না। আগে গল্প লিখবা, গল্প লিখে তোমার গল্পটা কোন দিকে গেছে সেইটার উপরে নির্ভর করে টাইটেল দিবা। গল্পকে তুমি কোন দিকে নিয়ে গেছো সেইটাকে বেস করে তুমি টাইটেল দিবা। তার মানে টাইটেল পরে দিবা, টাইটেল আগে দিও না। টাইটেল স্টোরির পরে দিবা গল্প শেষ করে, এবং এমন ভাবে গল্পটা শেষ করবা যে গল্প থেকে আমরা কিছু শিক্ষণীয় কিছু পাই। আমরা শিক্ষণীয় কিছু পাই এমন ভাবে গল্পটা শেষ করবা। হ্যাঁ, এবার বলেছে স্বপ্নের বিভিন্ন উদ্দেশ্য কি? ভাইয়া স্বপ্নের উদ্দেশ্য আমাদের মেন্টাল, ফিজিক্যাল এবং হচ্ছে কি আমাদের ইমোশনাল ওয়েলবিং, আমাদের এই তিনটার ওয়েলবিং এর ক্ষেত্রে সাপোর্ট করে। কে করে? স্বপ্ন করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রিম এন্ড নাইটমেয়ার? ভাইয়া ড্রিম এবং নাইটমেয়ার, স্বপ্ন এবং দুঃস্বপ্ন, দুইটার মধ্যে পার্থক্য কি? স্বপ্ন বা ড্রিম ইজ আস ইমেজেস, থট, ইমোশন দ্যাট ক্যান বি জয়ফুল, আনন্দদায়ক, দ্যাট ক্যান বি ফ্রাইটেনিং, ভীতিকর। বাট নাইটমেয়ার ইজ আ ড্রিম হুইচ ইজ অনলি ফ্রাইটেনিং অর হরিবল। মানে দুঃস্বপ্ন হচ্ছে এমন একটা স্বপ্ন যেটা দেখে আমরা ভয় পাই, যেটা দেখে আমরা হতবুদ্ধিকর হয়ে যাই। হোয়াট ডাজ বাফলিং? বাফলিং মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, আটকায় যাওয়া, বুঝতে না পারা যে কি করব। এমন একটা মোমেন্টে পড়ে যাওয়া যে তুমি বুঝতেছো না তোমার এখন কি করা উচিত, এটাকে আমরা বলি বাফলিং। তারপরে দেখো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম? ভাইয়া ড্রিমস এর ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলো আমি বলছি। ক্লিয়ার, আনক্লিয়ার একটা বলেছি, ভিভিড, ভগ দুইটা বলেছি, তারপরে বলেছি কি জয়ফুল, ফ্রাইটেনিং বলেছি। যেইটা তোমার ভাল লাগে, যেইগুলো তোমার ভাল লাগে সেগুলো লিখে দিয়ে আসবা। এতগুলো লিখার দরকার নেই, 4-5টা লিখে দিয়ে আসবা। তারপরে হোয়াট ইজ সিগমুন্ড ফ্রয়েড থিওরি? ভাইয়া এটাকে আর ব্যাখ্যা করা লাগবে? হাজার হাজার বার, মানে লাস্ট 10 মিনিট ধরে এটা নিয়ে কথা বলতেছি মনে হয়, যে সিগমুন্ড ফ্রয়েডের থিওরিটা কি। সিগমুন্ড ফ্রয়েডের থিওরি হচ্ছে প্রত্যেকটা মানুষ অ্যানিমেল, প্রত্যেকটা মানুষের দুইটা রিপ্রেসড উইশেস রয়েছে, একটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস, একটা হচ্ছে সেক্সুয়াল ইনস্টিংক্ট। এই দুইটাকে সে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে, সেই দুইটাকে এক্সপিরিয়েন্স করে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আচ্ছা, তারপরে ডিফাইন ড্রিম ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। ভাইয়া বলেছে স্বপ্নকে নিজের মতো করে ব্যাখ্যা করো, এটা তোমার যেইভাবে ভাল লাগে
তুমি সেভাবে ব্যাখ্যা করো। কথা বুঝেছো? এটা তোমার যেইভাবে ভাল লাগে তুমি স্বপ্নকে সেভাবে ব্যাখ্যা করো, তোমার পুরো প্যাসেজের আলোকে তুমি ব্যাখ্যা করো। তারপরে দেখো একটা আমাদের ফ্লো চার্ট আসছে, ফ্লো চার্টের কোশ্চেনটা খেয়াল করো। রিড দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড মেক ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ড্রিম। বলেছে স্বপ্নের বিভিন্ন অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক, স্বপ্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করো। স্বপ্নের বিভিন্ন দিক কি? একটা হচ্ছে এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। খেয়াল করো প্রথমটা শুরু হয়েছে, বা ক্লাটার মানে হচ্ছে ময়লা, কথা বুঝতে পেরেছ? যেগুলো আমাদের জমলে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলি। স্বপ্ন করে কি, ধরো তুমি সারাদিন অনেক টেনশন করছো, তোমার ব্রেনের মধ্যে একটা জ্যাম লেগে গেছে, এই জ্যামটাকে আমরা বলি ক্লাটার। আমরা যখন স্বপ্ন দেখি তখন এই জ্যামটা ক্লিয়ার হয়ে যায়, এই ক্লাটারটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খেয়াল করো তাহলে এই যে দেখো আমাদের প্রথমটা এক্সপিরিয়েন্সড বি3 দিয়ে শুরু হয়েছে, তাহলে বাকি সবগুলো আমরা কি দিয়ে করব? বি3 দিয়ে। দেখো প্রত্যেকটা ইনফরমেশন এক্সপেক্টেড টু ভিভিড, স্বপ্ন হয় অস্পষ্ট, স্বপ্ন হয় আনন্দদায়ক, স্বপ্ন হয় ভীতিকর, স্বপ্ন হয় আন্ডারস্ট্যান্ডিং, এবং স্বপ্ন হয় ক্লিয়ার এবং আনক্লিয়ার। দেখো এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা স্বপ্নের একটু আগে পড়ে আসছি। পরে খেয়াল করো সামারাইজ, কষ্ট করে ই করা লাগবে না, এই যে সামারিটা আমি লিখে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে এই সামারিটা জাস্ট দেখা এবং এই সামারিটা আইডিয়া নেওয়া, যেন তোমরা এই সামারিটা আসলে পরীক্ষায় আনসার করতে পারো, যেন তোমাকে মুখস্থ করতে না হয়। জাস্ট তোমার কাজ হচ্ছে আচ্ছা, তোমার কাজ হচ্ছে এই যে এই সামারিটা জাস্ট চোখ বুলাই যাওয়া। আবারও বলছি মুখস্থ করবা না, সামারি মুখস্থ করবা না, তোমার কাজ হচ্ছে এই সামারিটা জাস্ট দেখে যাওয়া, আইডিয়া নিয়ে যাওয়া। কথা বুঝতে পেরেছো? আইডিয়া নিয়ে যাওয়া। আমি পিডিএফ দিয়ে দিব, কষ্ট করে সামারিটা লিখো না ভাইয়া, কষ্ট করে সামারিটা লিখো না ভাইয়া। গ্রাফ এন্ড চার্ট দুইটা আসবে না, একটা আসবে, যে কোনো একটা আসবে, পাই চার্ট আসবে অথবা গ্রাফ আসবে, দুইটা আসবে না। আচ্ছা পরের প্যাসেজ দেখো, রিলেশনশিপ নিয়ে। ফিলোসোফার, বিখ্যাত ফিলোসোফার এরিস্টটল একটা কথা বলেছে যে প্রত্যেকটা মানুষই হচ্ছে সোশ্যাল অ্যানিমেল, মানে মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিমেল, প্রাণী। সে একা থাকতে পারে না, সে সাহায্য চায়, সে চায় একটা সম্পর্ক তৈরি করতে। কথা বুঝতে পেরেছ? প্রত্যেকটা মানুষ সম্পর্ক তৈরি করতে চায়। এখন এই সম্পর্কটা দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে ব্লাড রিলেশনশিপ, মানে রক্তের মাধ্যমে, যেমন তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে, তোমার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক। আরেকটা সম্পর্ক তৈরি হয় ম্যারেজ বা বিয়ের ক্ষেত্রে। খেয়াল করবা, তাহলে সে দুইভাবে বলেছে স্বপ্ন, আমরা জানি স্বপ্ন দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আরেকটা হচ্ছে বিয়ের মাধ্যমে। এবার কিছু স্বপ্ন বা কিছু সম্পর্ক তোমার তৈরি হয় বা স্কুলে, কিছু সম্পর্ক তৈরি হয় তোমার চাকরির জায়গার ক্ষেত্রে, ওয়ার্ক প্লেসে, আবার কিছু সম্পর্ক তোমার তৈরি হয় প্রাণীদের সাথে, এনিমেলের সাথে। যেমন অনেকে বিড়াল পালে, দেখবা তখন সেই বিড়ালটাকে এমন ভাবে আদর করে, নিজের ছেলে মেয়ের মতো পালন করে, এটাকে হয় বিড়ালের সাথে সম্পর্ক, প্রাণীর সাথে। আবার দেখবা বাচ্চারা সম্পর্ক তৈরি করে কার সাথে? তার খেলনার সাথে। খেয়াল করবা, টয়েস মানে কি? খেলনা। তার খেলনার সাথে সে সম্পর্ক তৈরি করে। কিরকম? সে খেলনাটাকে ছাড়তে চায় না, খেলনার সাথে তাকে ছাড়তে চায় না, সে সারাক্ষণ হচ্ছে খেলনাটাকে ধরে রাখতে চায়। এই যে খেলনার সাথে তার একটা সম্পর্ক, কথা বুঝতে পারছো? এইটাকে আমরা বলি হচ্ছে আরেকটা রিলেশনশিপ। তাহলে আমাদের রিলেশনশিপ হচ্ছে বিভিন্ন রকম হয়। আবার দেখো একটা রিলেশনশিপ আমাদের কেন দরকার? রিলেশনশিপটা আমাদের অনেক বেশি এই জন্য দরকার, কারণ রিলেশনশিপটা আমাদের ইমোশনাল হেলথকে, আমাদের আবেগীয় স্বাস্থ্যটাকে মানে ঠিক রাখে। কিরকম? তোমার লনলি ফিল হয় না, তুমি কষ্টে আছো শেয়ার করতে পারো, তোমার ভালো লাগতেছে সেটাও তুমি শেয়ার করতে পারো। এবং এইটা একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মানুষের একটা কমন বিহেভিয়ার হচ্ছে মানুষ শেয়ার করলে অনেক বেশি মজা পায়। ভাইয়া ফ্লোচার্টটা একটু বুঝাই দেন। আমি ক্লাসের শুরুতে ফ্লোচার্টটা একবার বুঝাইছি, যে প্রথম প্যাসেজের ফ্লোচার্টটা করার সময় অপশন আনাত বুঝাইছি। তুমি ক্লাসটা আবার একটু রিপিট দেখে নিও, যখন আমি ক্লাসটা শেষ করবো একটু প্রথম দিকে এটা দেখে নিও। আচ্ছা খেয়াল করো, তো মানুষের একটা ব্যাপার হচ্ছে শেয়ার করা। শেয়ার করা কি? ধরো তুমি খেয়াল করো, তুমি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাইছো, দেখবা যত বেশি মানুষকে তুমি জানাবা তত বেশি তোমার ভালো লাগবে। তোমার মন চাবে রাস্তা দিয়ে হাঁটি আর সবাইকে বলি, এই শুনেন শুনেন এ প্লাস এ প্লাস, শুনেন শুনেন এ প্লাস এ প্লাস, সবাই একবার বলতে মন চাচ্ছে। কেন? ওই যে বললে তোমার ভালো লাগাটা বাড়ে। এটা মানুষের একটা ন্যাচারাল বিহেভিয়ার, একটা ন্যাচারাল বৈশিষ্ট্য। আবার তোমার মন খারাপ,
দেখো কাউকে শেয়ার করতে পারলে তোমার মনটা হালকা হয়ে যায়। তো এই যে বলেছে যে মানুষের ইমোশনাল হেলথকে ঠিক রাখতে মানুষকে শেয়ার করতে আমাদের কি দরকার? সম্পর্ক দরকার। কারণ সম্পর্ক ছাড়া তুমি তার কাউকে শেয়ার করতে পারবে না। শেয়ার করার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং তোমার দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে আমাদের কোনোভাবেই সেলফিশ হওয়া উচিত না এবং পসেসিভ হওয়া উচিত না। হ্যাঁ, একটা লিমিট আছে সবকিছুর। তুমি যদি এখন সেলফিশ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। তুমি যদি পসেসিভ হও, অনেক বেশি রেস্ট্রিকশন নিয়ে থাকো, আটকায় দাও, তাহলে তোমার সাথে কি করবে না? সম্পর্ক করবে না, ঝগড়া হবে। এই যে বলেছে তখন বেশি বেশি করে মারামারি হবে, ঝগড়া হবে, কোনো রেসপেক্ট থাকবে না। এটা সম্পর্কে তিনটা জিনিস দরকার, খেয়াল করবা। একটা হচ্ছে সম্পর্কের মধ্যে লাভ দরকার, সম্পর্কের মধ্যে কেয়ার দরকার, এবং সম্পর্কের মধ্যে রেসপেক্ট দরকার, মনে রাখবা। আর এটা হচ্ছে সম্পর্কের মধ্যে ট্রাস্ট দরকার। প্যাসেজে ছিল, আমি পুরোটা এক্সপ্লেন না করে শর্টকাটে লিখে দিয়েছি। তাহলে মনে রাখবা আমরা প্যাসেজ থেকে কি কি জানলাম? একটা সম্পর্ক তৈরি করতে লাভ দরকার, কেয়ার দরকার, রেসপেক্ট দরকার, ট্রাস্ট দরকার। এবং সম্পর্ক কেন দরকার? তার কারণটা হচ্ছে সম্পর্ক আমাদেরকে ইমোশনালি কি হেল্প করে, আমাদের একটা সাপোর্ট দেয়। আচ্ছা, গ্রাফ চার্ট সহজভাবে লেখার নিয়মটা দিয়েন। ফাহিম, আমি এমন ভাবে বলে দিব আজকে কিভাবে গ্রাফ চার্ট লিখবা, তুমি গ্রাফ দেখবা আর আনসার করবা, মার্কস পেয়ে যাবা। একেবারে সহজভাবে বলে দিব কিভাবে তুমি গ্রাফ এন্ড চার্ট লিখবা, একবারে সহজভাবে বলে দিব। হ্যাঁ, খেয়াল করো। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। যেমন বাই ইনস্টিংক্ট মানে কি? ইনস্টিংক্ট মানে হচ্ছে ইম্পালস, ঠিক আছে? এগুলা ইয়াতে আসে। বলছে ইন্টিমেট বন্ডস আর ফাউন্ড বাই, বলেছে ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে তৈরি হয়? ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বিয়ে করার মাধ্যমে। নাপশিয়াল অ্যারেঞ্জমেন্ট, নাপশিয়াল মানে হচ্ছে বিয়ের সম্পর্ক। কথা বুঝতে পেরেছ? খেয়াল করবা, আমরা ঘনিষ্ঠ ওই কার সাথে? আমরা ঘনিষ্ঠ ওই পার্টনারের সাথে, ওয়াইফের সাথে। ওয়াইফকে আমরা কিভাবে পাই? বিয়ের মাধ্যমে পাই। আর বিয়ের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় নাপশিয়াল অ্যারেঞ্জমেন্ট। উই ডেভেলপ ড্যাশ রিলেশনশিপ ইন স্কুল। আমরা স্কুলে কোন সম্পর্কটা তৈরি করি? সামাজিক সম্পর্ক তৈরি করি। তার সাথে আমার পারিবারিক সম্পর্কও নাই, ইমোশনাল সম্পর্ক নাই, তার সাথে আমার সামাজিক সম্পর্ক। এবার ম্যান সিক্স কোম্পানি অফ আদার্স, মানুষ অন্যের কোম্পানি চায়। কোম্পানি মানে কি? কোম্পানি মানে হচ্ছে সাহায্য, এটা মানে হচ্ছে অ্যাসোসিয়েশন, মানে তার সাপোর্টটা চায়। বলছে দা সিনোনিম অফ আইসোলেশন, বা আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন থাকা। খেয়াল করবা, আমরা যখন কোভিড-19 ছিল বা কোভিড-19 এর সময়, আমরা কিন্তু কোভিডের সময় সবাই বিচ্ছিন্নতা চলে গেছিলাম, সবাই নিজ নিজ বাসায় লকডাউনে ছিলাম। এটাকে বলা হয় আইসোলেশন, যেটাকে আমরা বলি ডিটাচমেন্ট। কোশ্চেনের আনসারগুলো তোমরা পারবা, আমি আর ওইভাবে বললাম না। হোয়াই ইজ রিলেশনশিপ ইম্পর্টেন্ট? কেন? বিকজ অফ আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের আবেগীয় স্বাস্থ্যের জন্য রিলেশনশিপ গুরুত্বপূর্ণ। হাউ ডু উই ইনক্রিজ আওয়ার জয় অ্যান্ড ডিক্রিজ মিজারি, কিভাবে আমরা আমাদের আনন্দ বাড়াইতে পারি এবং কষ্ট কমাইতে পারি? টু শেয়ার উইথ আদার্স, আমরা যখন বাকিদের সাথে শেয়ার করব কথাগুলো, তখন আমাদের আনন্দ বেড়ে যাবে, কষ্ট কমে যাবে। আমি সুন্দর করে ব্যাখ্যা করেছি, বলেছি। হাউ ইজ ম্যানস রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ আদার অ্যানিমেলস, বলেছে মানুষের সম্পর্ক অন্যান্য প্রাণীদের মধ্যে থেকে আলাদা কেন? কারণ অন্যান্য প্রাণীদের সম্পর্কের মধ্যে কোনো ইমোশন নাই। মানুষের সম্পর্কে কি থাকে? ইমোশন থাকে, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে সম্পর্কে কি থাকে না? ইমোশন থাকে না। তারপরে খেয়াল করবো, হাউ ডু রিলেশনশিপস হেল্প আস উইথ মেন্টাল হেলথ, বলেছে রিলেশনশিপ কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে হেল্প করে। অবশ্যই হেল্প করে। যখন আমরা আনন্দে থাকি, যখন আমরা কষ্ট করি, তখন কেউ আমাদেরকে সাপোর্ট দিলে আমরা মানসিকভাবে ভালো ফিল করি, মেন্টালি ভালো ফিল করি। খেয়াল করবো। তারপর হচ্ছে হোয়াট আর সাম প্রি কন্ডিশন অফ গুড রিলেশনশিপ। ওই যে বলেছি, ভালো একটা রিলেশনশিপ মেনটেন করার জন্য পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হচ্ছে লাভ, ভালোবাসা, কেয়ার, তারপরে হচ্ছে ট্রাস্ট এবং রেসপেক্ট। ওই যে এই চারটাই চাইছে। কথা শুনেছ? লাভ, ট্রাস্ট, তারপরে হচ্ছে কেয়ার এন্ড হচ্ছে কি বললাম? রেসপেক্ট। এই চারটাই চাইছে তোমার আনসার। এই যে প্রি কন্ডিশনস মানে এই চারটা: লাভ, কেয়ার, রেসপেক্ট, ট্রাস্ট। লাভ, কেয়ার, রেসপেক্ট, ট্রাস্ট। আচ্ছা, তারপরে সামারিটা আমি করে দিয়েছি, তোমাদের কষ্ট করে পড়া লাগবে না। পিডিএফ দিব, জাস্ট দেখে যাবা। এইবার আমাদের একটা ফ্লোচার্ট আসছে। Read the above passage and make a flowchart showing the relationship signify what are the necessary to establish relationship. দেখো, খেয়াল করো, বলেছে রিলেশনশিপের প্রয়োজনীয়তা লিখো। নেসেসারি মানে প্রয়োজনীয়তা। তাহলে তোমাকে আগে কোশ্চেন বুঝতে হবে। বলেছে রিলেশনশিপের প্রয়োজনীয়তা লিখো। প্রয়োজনীয়তা মানে হচ্ছে কেন আমাদের রিলেশনশিপ দরকার, এটা লিখতে বলছে। কেন আমাদের রিলেশনশিপ দরকার সেইটা আমাদের লিখতে বলছে। খেয়াল করো, কেন আমাদের রিলেশনশিপ দরকার।
আচ্ছা, রিলেশনশিপটা আমাদের এই জন্য দরকার। আমি এখানে বক্সটা করি নাই, সময় ছিল না তাই। বক্স দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পাশাপাশি, একটা হচ্ছে পাশাপাশি, আরেকটা হচ্ছে নিচে নিচে। দুই ভাবে বক্স করা যায়, তবে এক লাইনে করবা। যদি পাশাপাশি বক্স করো সেটাও এক লাইনে হবে, নিচে নিচে বক্স করলেও সেটা যেন এক লাইনে হয়, দুই লাইনে যেন না হয়, দুই লাইন যেন না হয়, এক লাইনের মধ্যে। শেয়ার ডান, থ্যাংক ইউ সুষমা। সবাই একটু ক্লাসটা আবার শেয়ার করে দাও ভাইয়া, মানুষজন আমাদের সব ক্লাস থেকে চলে যাচ্ছে কেন? এবার একটু শেয়ার দিয়ে দাও যেন সবাই ক্লাসে থাকে। সবাই একটু শেয়ার করে দাও। আমরা আবারও বলছি, ক্লাসের পিডিএফ ধাম ধাম করে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, যারা যারা শেয়ার করবা। আচ্ছা, তারপরে খেয়াল করবো। আচ্ছা, বলেছে কেন আমাদের প্রয়োজনীয়তা। প্রথম প্রয়োজন আমাদের শারীরিক এবং আবেগীয় সাপোর্টের জন্য। এটা পরীক্ষায় দেওয়া ছিল, মানে প্রথম বক্স দেওয়া থাকে। পরেরটা কি? গিভিং মিনিং টু এক্সিস্টেন্স, আমাদের যে অস্তিত্ব এটার জন্য আমাদের সম্পর্ক দরকার। ইন্সপায়ারিং টু ডু, চাকরির ক্ষেত্রে ভালো করার জন্য আমাদেরকে মোটিভেট করবে, ইন্সপায়ার করবে, সেটার জন্য আমাদের সম্পর্ক দরকার। নাহলে আমাকে সে কেন মোটিভেট করবে যদি সম্পর্কই না থাকে? তারপরে হ্যাভিং ট্রাস্ট, ট্রাস্টের জন্য, রেসপেক্টের জন্য আমাদের কি দরকার? সম্পর্ক দরকার। ভালোবাসা দেখানোর জন্য, শোয়িং লাভ, শোয়িং মানে কি? দেখানো। ভালোবাসা দেখানোর জন্য আমার সম্পর্ক দরকার। এবং আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য আমার কি দরকার? সম্পর্ক দরকার। পরের প্যাসেজ বলেছে গার্ল সম্বন্ধে বা মেয়েদের বিয়ে, ইউনিট 9 এর লেসন 2 নিয়ে। যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায় অল্প বয়সে, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, তাকে স্কুল থেকে ড্রপ আউট করে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছ? সে স্কুলে আর পড়তে পারে না। এইবার সে কি করে? কি সে তার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে সারাদিন কাজ করে। আমাদের অবশ্যই উইমেন এম্পাওয়ারমেন্ট একটা প্যাসেজ পরীক্ষা আসার মতো অনেক বেশি, খেয়াল করবা। তাহলে যখন একটা মেয়ের অল্প বয়সে বিয়ে হয়, সে স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। সেকেন্ড, সে হাউস হোল্ডে মানে তার শ্বশুর বাড়ি থেকে সারাদিন কাজ করতে থাকে। তারপরে সে মার্জিনালাইজড হয়ে যায়। মার্জিনালাইজড মানে হচ্ছে প্রান্তিকরণ। প্রান্তিকরণ মানে কি? সে যা চায় তা সে পায় না, তাকে ডমিনেট হইতে হয়, মানে একটা জায়গায় তাকে প্রান্তিকরণ করে ফেলা হয়, সে এর বাইরে আর কিছু করতে পারে না। তারপরে দেখো, শি বিকামস ভালনারেবল। ভালনারেবল মানে হচ্ছে শোচনীয় থাকা, সে একেবারে শোচনীয় অবস্থায় চলে যায়। কেন? সে কখনো অ্যাবিউজের শিকার হয়, আবার যৌতুকের জন্য তাকে মারা হয়, ডাউ রিলেটেড ভায়োলেন্স, তাকে যৌতুকের জন্য মারা হয়। এবার যৌতুক দুই ধরনের, একটা হচ্ছে বিয়ের সময় একবারে দিয়ে দেওয়া, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গে অনেক বেশি প্রচলিত। তুমি যদি বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে যাও, এইখানে একটা এককালীন যৌতুকের খুব নর্মাল, একটা ট্রেডিশন, একটা প্রথা। বিয়ে করার সময় ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি থেকে একটা যৌতুক নেয়। কথা বুঝতে পেরেছে? এককালীন বাজে সিস্টেম। চট্টগ্রামের দিকে তুমি যদি যাও, দক্ষিণবঙ্গে ওটা আরো ডেঞ্জারাস ভাই। কেন ডেঞ্জারাস? ওই অঞ্চলের মানুষ যৌতুক নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, মানে চলমান যৌতুক। চলমান যৌতুক মানে চলমান যৌতুক কি? ঈদ আসছে, যৌতুক দাও, এটা পাঠাও, ওটা পাঠাও, প্রোগ্রাম, এটা পাঠাও, ওটা পাঠাও, এই হয়েছে, ওইটা করো, সেটা করো, মানে সারাক্ষণ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। কথা বুঝতে পেরেছেন? মানে কোনো শেষ নাই, মানে এটার কোনো শেষ নাই। কথা বুঝতে সোজা কথা। তাহলে এই যে চলতে থাকে, এইটা হচ্ছে আরেক ধরনের যৌতুক। তাহলে যৌতুক দুই ধরনের, একটা এককালীন আর একটা বিয়ের পরে চলতেই থাকে। এইবার এই যে আমাদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরে শুধুমাত্র যে যৌতুক সমস্যা তা না, তার আরো সমস্যা, তার প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থের ক্ষেত্রে সমস্যা। একটা মেয়ের যখন অল্প বয়সে বিয়ে হয়ে যাবে, সে যখন বাচ্চাকে জন্ম দিতে যাবে, তার মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশে মাতৃমৃত্যু হার, যেটাকে আমরা ইংলিশে বলি ম্যাটারনাল মর্টালিটি, এটা অনেক বেশি। বাচ্চা জন্মদান করতে গিয়ে বা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মায়ের মারা যাওয়া, এটা বাংলাদেশে হিউজ হিউজ হিউজ। কথা বুঝতে পেরেছ? হিউজ। আচ্ছা, তারপর হচ্ছে when adolescent girls are pulled out of school either of marriage or work। আচ্ছা, এত কিছু জানা লাগবে না, জাস্ট মনে রাখবা তার কোনো ইকোনমিক মানে অর্থনৈতিক কোনো কি থাকে না, অপরচুনিটি থাকে না, সেটা কার্টেল হয়ে যায়। কার্টেল মানে হচ্ছে সংক্ষিপ্ত করে ফেলা। সে চাইলেও পড়তে পারে না, তার এডুকেশনাল সুযোগ সুবিধাও কমে যায়। তারপর হচ্ছে মানে যদি ফ্যামিলি সাপোর্ট করে তাহলে হয়তো একটু পড়তে পারে, তাও ওই রকম আসলে সম্ভব হয়ে ওঠে না। বাংলাদেশের 50% মেয়েরা, 50% মেয়েরা আন্ডার নারিস্ট, মানে হচ্ছে অপুষ্টির শিকার, এবং তারা রক্ত শূন্যতায় ভোগে, তার মানে তারা খুব বাজে অবস্থায় আছে। এবং বাংলাদেশে এই যে মেয়েরা মানে অল্প বয়সে মেয়েদের বাচ্চা হওয়ার পরিমাণ বা মা হওয়ার পরিমাণ 2007 সালে আইসা 24% হয়ে গেছে। তার মানে বেড়ে গেছে, কমে নাই। তার মানে আচ্ছা
হ্যাঁ তারা ফকিরি, তারা তারা যৌতুক নেয়। খেয়াল করবা বাংলাদেশে মাতৃমৃত্যু হার দিন দিন মানে অল্প বয়সে মা হওয়া বা মাতৃমৃত্যু আর বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ শর্টকাটই বুঝাচ্ছি ভাই, পুরোটা আমি বলবো না, পুরো প্যাসেজ বলার বা পুরো প্যাসেজ পড়ানোর সময় আমাদের হাতে নাই। খেয়াল করবা, তো এই যে বাংলাদেশে মাতৃমৃত্যু হার খুব বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়েছে, তার মানে অল্প বয়সে এখন কি হচ্ছে, বিয়ে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে খেয়াল করবা, এবং ছেলেদের ক্ষেত্রে তারা একটু বেটার সিচুয়েশনে আছে, বাট তারা যেটা হয় তারা হচ্ছে ড্রাগসে অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাট্রাক্টেড হয়ে যায়। খেয়াল করবা, তাহলে অ্যাডোলেসেন্স পিরিয়ডের নেগেটিভ ফ্যাক্টগুলো এখানে দেওয়া আছে। বলেছে দ্য নিউনাটাল ইজ ক্লোজলি রিলেটেড। নিউনাটাল মানে কি? নিউনাটাল মানে হচ্ছে একটা বাচ্চা যেটা মাত্র জন্মগ্রহণ করেছে, যাকে আমরা বলি ইনফ্যান্ট। ইনফ্যান্ট একদম বাচ্চা, নতুন জন্মগ্রহণ করা বাচ্চাকে আমরা বলি নিউনাটাল। ইলিগাল মানে কি? ইলিগাল মানে যেটা আইন বহির্ভূত, যেটা করা ঠিক না, এটাকে আমরা বলি আনলফুল। বলছে এক্সপোজ মানে কি? এক্সপোজ মানে হচ্ছে ভাইয়া প্রকাশ করা। এক্সপোজ মানে হচ্ছে প্রকাশ করা, এটা হবে ডিসক্লোজ। ডিসক্লোজ, এক্সপোজ মানে প্রকাশ করা, যেটাকে আমরা বলি ডিসক্লোজ। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ গার্লস ওয়েন দে গেট ম্যারিড। বলেছে একটা মেয়ের যখন অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কি দেখি? আমরা দেখি সেই স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। একেবারে প্রথম লাইনে আমি বলেছি, তাকে স্কুল থেকে ড্রপ আউট করে দেওয়া হয়, এবং সে কি হয়, এবং সে স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পরে সে হচ্ছে আর পড়াশোনা করতে পারে না, সে তার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সারা দিনভর কাজ করতে থাকে। তারপরে হচ্ছে যদি অ্যাডোলেসেন্স ব্রাইডের ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির মানুষরা সাপোর্টিভ হয়, তার আরো একটা সমস্যা থাকে, একটা রিস্ক থাকে। কিসের ক্ষেত্রে? বাচ্চা জন্মদানের ক্ষেত্রে। দেখেছে অল্প বয়সে বাচ্চা জন্ম দিতে গিয়ে সেই মেয়েটা মারা যায়, সেই মেয়েটা মারা যায়। বা ইংলিশ সেকেন্ড পেপারে কি একটা ওয়ান শট ক্লাস নেবেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা যেদিন হবে, মানে আগামী তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা কি জানো, সোমবার রাতে নিব সেকেন্ড পেপারের উপর একটা ওয়ান শট ক্লাস, সব টপিক মিলিয়ে। এবার দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক উইমেন আর মোর ভালনারেবল। বলছে বাংলাদেশে কেন তুমি মনে করো যে অ্যাডোলেসেন্স মেয়েরা অনেক বেশি শোচনীয়, মানে কারা বাংলাদেশে, মানে কোন, মানে ছেলেরা নাকি মেয়েরা, কারা বেশি শোচনীয় অবস্থায় থাকে? অবশ্যই মেয়েরা, কারণ তারা অল্প বয়সে বিয়ে হয়ে গেলে মাতৃমৃত্যু হার হয়ে যায়, মাতৃমৃত্যু হারের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তাদের অনেক প্রবলেম হয়, অল্প বয়সে বিয়ে হয়ে গেলে তারা পড়াশোনা করতে পারে না, অনেক কিছু করতে পারে না। তারপরে খেয়াল করো, হোয়াট দ্য মেজর প্রবলেমস অফ বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স। বলেছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে ছেলেরা কি কি প্রবলেম ফেস করে? ছেলেরা প্রবলেম ফেস করে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, মানে সে বড় হয়ে গেছে নাকি সে এখনো ছোট, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। সেকেন্ড, তারা ফেস করে অ্যালকোহল প্রবলেম। থার্ড, তারা ফিল করে হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপের প্রবলেম। এটা হচ্ছে ছেলেদের প্রবলেম এই বয়সে। হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্ট গার্ল ওর সাফারার্স। বলছি অ্যাডোলেসেন্স মেয়েরা সবচেয়ে বেশি কেন সাফার করে? ওই যে বলেছি, বিয়ে হয়ে যায়, কিছু করতে পারে না, টাকা পয়সা থাকে না, মার খায়, অ্যাবিউজের শিকার হয় যৌতুকের জন্য। হোয়াই আর অ্যাডোলেসেন্স গার্ল পুলড আউট অফ স্কুল। বলেছে অ্যাডোলেসেন্সের মেয়েরা কেন স্কুল থেকে চলে যায়? কারণ তাদের বিয়ে হয়ে যায়, এই জন্য তারা স্কুল ছেড়ে দেয়। হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি। যখন একটা মেয়ে মোবিলিটি হারায় ফেলে, মানে এক জায়গায় স্থির হয়ে যায়, তখন কেন হয়? কারণ তখন তার আর কোনো উপায় থাকে না, সে এক জায়গায়, তার শ্বশুরবাড়িতে গিয়ে এক জায়গায় স্থির হয়ে কাজ করা ছাড়া তার আর কোনো রাস্তাই নাই, এই জন্য সে মোবিলিটি হারায় ফেলে, তার এখানে সেখানে মানে নড়াচড়ার কমায় ফেলে। বলেছে রিড দ্য অ্যাবভ প্যাসেজ, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশনস অফ গার্ল আফটার গেটিং ম্যারিড। বলেছে বিয়ের পরে মেয়েদের যে কন্ডিশন, মানে অবস্থা, তা নিয়ে ফ্লো চার্ট লিখতে। এবার একটা ধরো আমাদের দিয়ে দিছে কি, স্কুল থেকে ড্রপিং আউট হয়ে যায়, সারাদিন বাসায় কাজ করে, তারপরে হচ্ছে মার্জিনালাইজড হয়ে যায়, শোচনীয় অবস্থায় থাকে, এবং ডাউরির জন্য, যৌতুকের জন্য মাইর খায়, এবং মাতৃমৃত্যু হারে শিকার হয়, মানে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। কথা বুঝতে পেরেছো? বাংলাদেশের মেয়েরা, আমরা মাত্র কথা বলে আসছি। আচ্ছা, সামারিটা দিয়ে দিয়েছি, পিডিএফটা যখন দেখবো সামারিটা দেখে যাবা, মুখস্থ করো না। আবারও বলছি, মুখস্থ করার দরকার নাই। এইবার আসো পরেরটা, গ্রেটা থুনবার্গ, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ। ভাইয়া কনস্টিটিউট মানে হচ্ছে গঠিত হওয়া, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, বড়লোক। এখানে প্যাসেজের মধ্যে বলেছে, আচ্ছা আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে টেনশন করার দরকার না ভাইয়া, ইংলিশ সেকেন্ড পেপার এমন সুন্দর করে দেখাই দিব, প্যারা হবে না, ঠিক আছে? আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। আমাদের প্যাসেজের মধ্যে বলেছে যে যেই মেয়েগুলো একটু ধনী ফ্যামিলির, তারা একটু দেরিতে বিয়ে করে, তাদের বাল্য বিবাহ কম হয়। যারা একটু শিক্ষিত ফ্যামিলি অথবা ধনী ফ্যামিলির মেয়ে, তাদের বিয়ে একটু পরে হয়, মানে তারা আগে বিয়ে করে না বা বাল্য বিবাহ করে না। আসো, গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গটা কে অ্যাকচুয়ালি? গ্রেটা থুনবার্গ এখন অনেক বেশি বিখ্যাত। গ্রেটা থুনবার্গ কয়েকটা কারণে বিখ্যাত। আচ্ছা স্যার,
স্যার কেমন কষ্ট আছেন? হচ্ছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছি সবাই? এই সবাই কেমন আছে? আজকে পরীক্ষা কেমন দিয়েছো একটু কমেন্ট করে জানাও। বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা একদম কুপায় দিছো মনে হচ্ছে, তাই না? বলছিলাম একটা কথা গতকালকে লাইভে, যে ভাইয়ারা আমরা শুধু বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ডেবল হব না, হব না, হব না। কথাটা কি মিলছে? দেখছো ভাইয়া, খেলে দিচ্ছে। এই যে সমাজ উপসর্গ কিন্তু দেয় নাই, দিল প্রকৃতি পদ্মায়। এই যে মিলন সাহেব যা করতেছে 26 ব্যাচের সাথে, কাজগুলো কি ঠিক করতেছে? উপসর্গটা দিলে কি হইতো বলো আমাকে? আমরা উপসর্গ ভালো একটা প্রিপারেশন নিয়ে গেলাম, কিন্তু লাস্টে কি দেখলাম? আসলো প্রকৃতিবতায়ের উপসর্গ, প্রকৃতিবতায় আর সমাজ। এটা হইলো কিছু? বিজন ভাই যে আমাদের কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আর ভাইয়া যে ক্লাসটা নিচ্ছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আসলে শেষ মুহূর্তে এভাবে ক্লাস করে আমরা তো আর সব পারবো না। ভাইয়াদের এই ক্লাসগুলো তোমাদের একটু হলেও উপকৃত হবা। আর পাশাপাশি তোমাদেরও কি লাগবে বলো তো? একটু আগ্রহ লাগবে, একটু পরিশ্রম লাগবে, একটু সময় দিতে হবে ভাইয়া, ঠিক আছে? এই জন্য জাস্ট আমি একটা কথাই মানে বলতে আসছি, সেটা হচ্ছে আমরা রাত জেগে কি করবো না বলো তো? পড়াশোনা করবো না। এই গতকালকে আজকে আমার একটা স্টুডেন্ট ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমি গতকালকে সারা রাত জেগে সকালবেলা জেগে পরীক্ষা দিয়ে এসে ঘুমাইছি। এই জিনিসটা কি খুবই ব্যাড, খুবই ব্যাড। এটা করবা না, হ্যাঁ? ঈশ্বর, তাও 90 পাবো ভাই। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর ভাইয়াদের সাথে থাকো। ভাইয়া ফার্স্ট পেপার তো পড়াচ্ছে, ইনশাল্লাহ ফার্স্ট পেপার কমন পাবা। ফার্স্ট পেপার পর আবার কি সেকেন্ড পেপার কিন্তু পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আমরা বাংলার মতো ইংলিশটাও দুর্দান্তভাবে দিব ইনশাআল্লাহ ভাইয়ারা। ইংলিশ ভালো হবে। আচ্ছা, ইংলিশ ভালো। আসো গ্রেটা থুনবার্গ নিয়ে কথা বলছিলাম। গ্রেটা থুনবার্গ কে আগে আইডিয়া নাও। আন্ধাঘুন্দি প্যাসেজ পড়ে লাভ নাই যদি তুমি তার সম্বন্ধে না জানো। গ্রেটা থুনবার্গ একটা ছোট্ট মেয়ে যে সুইডেনে জন্মগ্রহণ করেছে। এই ছোট্ট মেয়েটার একটা ডিসঅর্ডার আছে, মানে একটা তোমার ডিজিজ আছে, যে ডিজিজটাকে আমরা বলি হচ্ছে অ্যাসপারজার ডিজিজ। অ্যাসপারজার ডিজিজটা কি ভাইয়া? অ্যাসপারজার ডিজিজটা হচ্ছে, ধরো তুমি একটা জিনিসটা সারাদিন চিন্তা করতে থাকা। ধরো তোমার মাথায় একটা জিনিস ঢুকছে যে আজকে পরীক্ষাটা খারাপ হইলো, কেন যে খারাপ হইলো। এখন এইটা নিয়ে সারাদিন চিন্তা করতে থাকা, এটাকে বলে অ্যাসপারজার ডিজিজ। মানে হচ্ছে যেই জিনিসটা একবার মাথায় ঢুকবে সেটা নিয়ে সারাদিন চিন্তা করা। তো এই অ্যাসপারজার ডিজিজের ছোট্ট একটা মেয়ে, যার বয়স মাত্র 11 বছর, তার মাথায় হুট করে ঢুকছে যে পুরো বিশ্বের মানুষ এইভাবে পরিবেশকে কেন দূষণ করতেছে, এটা তার মাথায় ঢুকছে। ঢুকার পরে এই যে অ্যাসপারজার ডিজিজ, সারাদিন সেটা নিয়ে ভাবে, হাই 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 হাই, পরিবেশ এইভাবে দূষিত হচ্ছে, এইভাবে তো বেঁচে থাকা যাবে না, যাবে না, যাবে না। এইটা চিন্তা করে করে এই মেয়েটা, ছোট্ট একটা মেয়ে যার বয়স মাত্র কত বছর বলেছি? 11 বছরের একটা মেয়ে, যার নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। সে অ্যাসপারজার সিনড্রোম, যেটার কথা মাত্র বললাম, এই ডিজিজ হওয়ার কারণে সে এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ বা আমাদের পরিবেশ দূষণ নিয়ে অনেক বেশি চিন্তা করা শুরু করছে। একটা মোমেন্টে গিয়ে সে করছে কি, সে তার স্কুলের সামনে ধর্মঘট করা শুরু করছে, মানববন্ধন করা শুরু করছে, অনশন করা শুরু করেছে। কথা বুঝতে পেরেছ? কিসের জন্য অনশন? পরিবেশের জন্য অনশন। কি বারে? শুক্রবারে। খেয়াল করবা, শুক্রবারে সে স্কুলে যাবে না। সে ওই শুক্রবারে সুইডিশ পার্লামেন্টের সামনে গিয়ে মানববন্ধন করা শুরু করেছে বা অনশন করা শুরু করেছে। কোথায়? খেয়াল করবা ইনফরমেশন গুলা। কোথায় অনশন করেছে? সুইডিশ পার্লামেন্টের সামনে। কিবারে করেছে? শুক্রবারে করেছে। শুক্রবারে সে স্কুলে যাবে না। এমন কথা হলো, তোমার মনে হইতে পারে ভাই শুক্রবারে তো এমনি বন্ধ থাকে না। ইউরোপের কান্ট্রিগুলোতে রবিবারে বন্ধ থাকে, আমাদের দেশে শুক্রবারে বন্ধ থাকে। আস্তে আস্তে তার এই স্ট্রাইকটা অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে এবং পুরো বিশ্বের মানুষ তার সাথে জয়েন করা শুরু করেছে। থাউজেন্ড অফ মানুষ। আস্তে আস্তে তার এই আন্দোলনটার নাম হয়ে গেছে ফ্রাইডেজ ফর ফিউচার, ভবিষ্যতের জন্য শুক্রবার। ফ্রাইডেজ ফর ফিউচার, খেয়াল করবা। এবং এই যে আস্তে আস্তে যখন এই যে তার পুরা বিশ্বের মানুষ তাকে ফলো করে এই মানববন্ধন করা শুরু করেছে, তাকে ফলো করা শুরু করেছে, প্রায় 1.6 মিলিয়ন পিপল 125টা দেশ থেকে তার আন্দোলনে যুক্ত হয়েছে। তার মানে হিউজ হিউজ হিউজ। কথা বুঝতে পেরেছি? এবং তারপরে থেকে যখন তার স্ট্রাইক সে করেছে, তার একটা বিখ্যাত জনপ্রিয়তা চলে আসছে, বিশাল জনপ্রিয়তা। তারপরে সে ইউ পার্লামেন্টে বক্তৃতা দেওয়া শুরু করছে, ইউকে পার্লামেন্টে বক্তৃতা দেওয়া শুরু করছে, এবং হচ্ছে সে বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করেছে, এবং নোবেল পিস প্রাইজের ক্ষেত্রে তার নাম আসছিল।
যে এই মেয়েটাকে নোবেল পিস প্রাইজ দেওয়া যায় কিনা। এই গ্রেটা থুনবার্গ কি হচ্ছে 2019 সালে সেটা কাজ করছে। সে একটা সোলার পাওয়ার বোটে কইরা, মানে যে বোটটা সূর্যের আলোতে চলে, ওই বোটে কইরা সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইংল্যান্ডের প্লেমাউথ থেকে সে আমেরিকার নিউ ইয়র্কে চলে গেছে। চিন্তা করা যায়, 15 দিন ধরে সে সমুদ্রে এটা সোলার পাওয়ারের দিয়ে এই নৌকা দিয়ে সে চাইতে যেতে আমেরিকা চলে গেছে। এটা তার হচ্ছে একটা মানে কি বলে প্রতিবাদ স্বরূপ, সেই যে পরিবেশ আন্দোলনের প্রতিবাদ স্বরূপ সেটা কি করেছে। আচ্ছা, আমার টেনশনে বেশি ঘুম পায়, হ্যাঁ অনেকের আছে টেনশনে খালি ঘুম পায়, খেয়াল করবা। তো এই যে গ্রেটা থুনবার্গ সে বলেছে সে রোজা পার্কস নামে একটা মেয়েকে ফলো করে, মহিলাকে, যে মহিলাটাকা 1950 সালের দিকে আন্দোলন করেছিল কিসের জন্য, মেয়েদের সিভিল রাইটস মুভমেন্টের জন্য। এবং এই যে বিভিন্ন আফ্রিকান আমেরিকান যারা আছে, খেয়াল করবা, যারা হচ্ছে আমেরিকাতে থাকে বাট আফ্রিকান কালো, তাদের অধিকার নিয়ে আন্দোলন করেছিল। কে করেছিল? রোজা পার্কস। এই গ্রেটা থুনবার্গ আবার কিছুদিন আগে আবার বিখ্যাত হয়েছে। কেন বিখ্যাত হয়েছে জানো তোমরা? গাজাতে ইসরায়েল যখন আক্রমণ করেছে তখন এই গ্রেটা থুনবার্গ গাজার মানুষের জন্য খাবার নিয়ে গেছিল। কথা বলতে পেরেছে, সমুদ্রে জাহাজে করে, এবং ইসরায়েলি বাহিনী তাকে গ্রেফতার করে গাজার মানুষকে যেন সে খাবার দিতে না পারে। এই জন্য গ্রেটা থুনবার্গ কিছুদিন আগে আবার বিখ্যাত হয়েছিল। খেয়াল করবা। তাহলে এই যে আমাদের কোশ্চেনগুলো খেয়াল করো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাক্টিভিস্ট? অ্যাক্টিভিস্ট মানে কি? যে বিভিন্ন কাজকর্মে অ্যাক্টিভ থাকে, বিভিন্ন অ্যাক্টিভলি থাকে, তাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভিস্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ মিন বাই উইলড? উইলড মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন চলে আসা যে সিচুয়েশনে সারাদিন কাজ আর এক্সাইটমেন্ট থাকা। কাজ এন্ড এক্সাইটমেন্ট, কাজ এন্ড এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট ওই যে আন্দোলন হয় না, এরকম সারাদিন কাজ এবং এক্সাইটমেন্টের মধ্যে থাকা, এটাকে আমরা বলি হচ্ছে উইলড। গ্রেটা ভিউজ আর অ্যাসপারজার সিনড্রোম অ্যাজ আ সুপার পাওয়ার। সে বলেছে যে আমার এই যে সিনড্রোমটা এটা একটা সুপার পাওয়ার। কেন? কারণ এইটার কারণেই আমি একটা সমস্যা নিয়ে সারাদিন ভাবতে পারি, যে এটা যে সমস্যা সেটা নিয়ে আমি সারাদিন ভাবতে পারি। কেন ভাবতে পারি? এই সিনড্রোমটা থাকার জন্য। হোয়াট ডাজ গ্রেটা সাইন বলেছে স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট? বলেছে এটার মানে কি? বলেছে শি ওয়াজ এ পিসফুল প্রোটেস্ট টু ডিমান্ড ক্লাইমেট অ্যাকশন ফ্রম পলিটিশিয়ান। সে চাইছে পুরো বিশ্বের যারা রাজনীতিবিদ আছে সেই রাজনীতিবিদরা যেন এই যে আমাদের এই পরিবেশ আন্দোলনের বিপক্ষে বা পরিবেশ রক্ষার্থে তারাও যেন কাজ করে, এইটা চাইছে। কে চাইছে? এই যে আমাদের এই গ্রেটা থুনবার্গ। খেয়াল করবা, বলছে হাউ ডিড গ্রেটাস চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ইনফ্লুয়েন্স আর ভিউজ ইন ক্লাইমেট চেঞ্জ? সে ছোটবেলা দেখেছে যে ছোট ছোট কারণে মানুষ হুদাই পরিবেশকে দূষণ করে, ওইটাই তাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে। হোয়াট মোটিভেট গ্রেটা টু স্টার্ট স্কুল স্ট্রাইক? কি তাকে মোটিভেট করেছে? তাকে মোটিভেট করেছে ওই যে পরিবেশ দূষণ। তার মেইন গোলটা কি ছিল? তার মেইন গোলটা ছিল বিশ্বের রাজনীতিবিদরা যেন পরিবেশকে রক্ষার্থে কাজ করে। ইন হোয়াট ওয়েজ গ্রেটাস অ্যাক্টিভিজম ইন্সপায়ার স্টুডেন্ট ওয়ার্ল্ড? বলছে কোন কারণে তার অ্যাক্টিভিজম পুরো বিশ্বের মানুষকে বা বিশ্বের স্টুডেন্টকে আকৃষ্ট করেছে। কথা বুঝতে পেরেছ? কিভাবে? এই যে তার এটা তো দেখি বাংলাদেশের, ভাই বাংলাদেশের বলতে, আচ্ছা, ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ গ্লোবাল স্ট্রাইক। বলছে এটার গুরুত্বটা কি? তার স্ট্রাইকের কারণে পুরো বিশ্বের মধ্যে মানুষ পরিবেশ নিয়ে সচেতন হয়েছে, এটা সবচেয়ে বেশি গুরুত্ব। ঠিক আছে। ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট ইয়ং পিপল টু অ্যাডভোকেট ফর ক্লাইমেট চেঞ্জ? তুমি কি মনে করো ইয়ং মানুষদের উচিত যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অ্যাডভোকেট করা, পরামর্শ দেয়? অবশ্যই, কারণ তুমি ইয়ং, তুমি জানো, তুমি পড়তেছো, তুমি জানো যে পরিবেশ দূষণের কারণে ভবিষ্যতে কি হইতে পারে। সো তুমি তো অবশ্যই অ্যাডভোকেট করবা, মানুষকে পরামর্শ দিবা। আচ্ছা, এখানে বলেছে রিঅ্যাকশন অফ গ্রেটা থুনবার্গ, তার রিঅ্যাকশন গুলো চাইছে ক্লাইমেট চেঞ্জ সম্বন্ধে। লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, বিকামিং মোর বেফলড, এগুলো তোমরা দেখে নিও, নতুন কিছু না। সামারাইজটা আমি দিয়েছি, পিডিএফটা যখন দিব পড়ে নিবা। ঠিক আছে। ফোক মিউজিক, এটা খুব বেশি ডিসক্রাইব করার মধ্যে কিছু নাই, একটু দেখে নিও, আমার মনে হয় যে পারবা, খুব কঠিন লাগবে না। আচ্ছা, অ্যাডোলেসেন্সটা খেয়াল করো। অ্যাডোলেসেন্সটা আমাদের অন্যতম আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্যাসেজ, পরীক্ষায় আসার মতো যেই কটা প্যাসেজের মধ্যে আসবে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডোলেসেন্স, আমার কাছে মনে হয়। ঠিক আছে। অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড, যেই পিরিয়ডে, যেই সময়ে আমরা হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড হয়ে যাই। মানে আমরা ধরো বাচ্চা থেকে বড় হব, এই যে আমি বাচ্চা, এই আমি বড় হব, তার মাঝখানের যে সময়টা, এটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে একটা বাচ্চা বড় হয়ে কি হবে বা কেমন হবে, এইটা নির্ধারণ হয় হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে। অ্যাডোলেসেন্স পিরিয়ডে সে কি করতেছে, কিরকম করতেছে। ভাই সুইডেনের ছিল, গ্রেটা থুনবার্গ সুইডেনের ছিল, সুইডিশ। ঠিক আছে। সে শুক্রবার আন্দোলন করেছিল সুইডিশ পার্লামেন্টের সামনে। হ্যাঁ, তাহলে খেয়াল করবা, একটা বাচ্চা কিরকম বড় হয়ে হবে সেটা নির্ধারণ হয়ে হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে। এই বয়সে
বাংলাদেশে আমরা যদি দেখি এই বয়সে অ্যাডোলেসেন্স মেয়েরা অনেক বেশি অসমতার শিকার হয়, ডমিনেশনের শিকার হয়। তারা ঠিকমতো পড়াশোনার সুযোগ পায় না, তারা ঠিকমতো অর্থনৈতিক সুযোগ পায় না, এবং বাংলাদেশের 33% মেয়েদের বিয়ে হয়ে যায় অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানে 18 বছর বয়স হওয়ার আগেই, এবং 60% মেয়েরা মা হয়ে যায় 19 বছর বয়সেই, মানে 19 বছর হইতে হইতেই তারা মা হয়ে যায়। তার মানে বাংলাদেশে অল্প বয়সের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, মানে খুব অল্প হতে বিয়ে হয়ে যায়। তারা বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড ফ্লো চার্ট। এখান থেকে আমি সরাসরি কোশ্চেন না দিয়ে ফ্লো চার্ট দিয়েছি। বলেছে এই যে আমাদের সিচুয়েশন, যে অ্যাডোলেসেন্স মেয়েদের সিচুয়েশন নিয়ে বলছে ফ্লো চার্ট লিখতে। দেখো প্রথমটা কি, ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিটা কি ভাইয়া? নাউন। তার মানে শুরু হয়েছে কি দিয়ে? নাউন দিয়ে। তাহলে বাকি সবগুলা তুমি কি দিয়ে লিখবা? নাউন দিয়ে লিখবা। কথা বুঝতে পেরেছো? যখন আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকবে বাকি সবগুলো আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখবো। যখন আমাদের নাউন থাকবে বাকি সবগুলো আমরা কি দিয়ে করব? নাউন দিয়ে করব। এবার খেয়াল করো, ওই প্যাসেজটা থেকে ফ্লো চার্টটা আসার মতো এই জন্য শুধু ফ্লো চার্টটা দিয়েছি। কথা বুঝতে পেরেছো? ওই জন্য বাকিগুলো দেইনি। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমার মনে হয় না যে কটা আমি প্যাসেজ দেখাবো এর বাইরে হচ্ছে পড়ার মতো। এর বাইরে 2 থেকে 3টা প্যাসেজ একটু দেখা লাগবে। ওই কোন 2-3টা প্যাসেজ সেটা আমি মার্ক করে দিয়েছি। সেই 2-3টা প্যাসেজ আমি সাজেশন আকারে দিয়ে দিয়েছি ভাইয়া। কথা বুঝতে পেরেছো? আসো, লিজেন্ড অফ গাজী, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ। গাজী পীর কে ছিল? গাজী পীর ছিল একটা ব্যক্তি যে হচ্ছে সুন্দরবনের পাশে বসবাস করত এবং সুন্দরবনের আশেপাশের মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করত। তাকে আমরা পীর বলি। কথা বুঝতে পেরেছ? আমাদের মুসলিম ভাষায় তাদেরকে পীর বলা হয়। তো এই পীর সুন্দরবনের পাশে থাইকা সে সুন্দরবনের আশেপাশের মানুষকে ধর্মের বাণী শোনাইতো বা ধর্মের ডাক দিত। এইবার 1000 বছর আগের কথা, এই কথা যখন আস্তে 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 মানুষের কাছে কানে কানে আসছে, সামনে এসে মানুষ এটাকে মানে এমন এটা মিথ নাকি সত্য আমরা জানি না, মানুষ বলে যে হচ্ছে এই যে গাজী পীর তার এতটাই পাওয়ার ছিল, সুন্দরবনের পশু প্রাণী তার কথা শুনতো, যার কারণে সুন্দরবনের পশু প্রাণীরা সাজেশন দেন। এই যে দিব ভাইয়া, এই যে প্যাসেজটা শেষ করার পরে সাজেশন দিব। হ্যাঁ, এই প্যাসেজটা শেষ করার পরে সাজেশন দিব। তার মানুষের মতে যে তার এতটাই পাওয়ার ছিল যে হচ্ছে সুন্দরবনের প্রাণীরা তার কথা শুনতো, সুন্দরবনের প্রাণীরা তার কথা শুনতো, সুন্দরবনের প্রাণীরা তার কথা বাধ্য হয়ে বাইরে আসতো না। সে কুমিরকে মেরে ফেলতো, বাঘের উপরে বসে থাকতো, ঠিক আছে, এবং সে হচ্ছে সুন্দরবনের মানুষ পশু প্রাণী তাকে ভয় পাইতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিবাদ, ভালো আছিস ভাইয়া? এবং সে সুন্দরবনের চারপাশে হচ্ছে মানুষকে বলতো তোমরা সুন্দরবনের আশেপাশে চাষ করো, কোনো পশু পাখি তোমাদেরকে ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করলে আমি তাকে মেরে ফেলবো। তো এই স্পেশাল পাওয়ার তার ছিল। তো যার কারণে সুন্দরবনের মানুষরা তাকে অনেক বেশি রেসপেক্ট করতো, সম্মান করতো, এখন পর্যন্ত করে। অনেক ওয়ান কাইন্ড অফ তার হচ্ছে প্রত্যেক বছর তার মাজারে বিভিন্ন প্রোগ্রাম হয়, মানুষ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তো এইটা হয় কার আন্ডারে? কেন? গাজী পীরের জন্য। কথা বুঝতে পেরেছ? তার সতর্কতার কারণে মানুষ চাষবাস করতে পারছে এবং সে এতটাই বিখ্যাত, তার স্ক্রল প্যাডস, তার এই যে জল ছাপগুলা এখনো ব্রিটিশ মিউজিয়ামে কি করা হয়েছে? সংরক্ষণ করা হয়েছে। খেয়াল করো, বলেছে অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট। অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক থাকা, এটা হবে প্রম্পটনেস এন্ড ওয়াচফুলনেস, মানে সতর্ক থাকা। লিজেন মানে কি? লিজেন মানে হচ্ছে যেটা অতীতে ছিল এবং অতীতে বিখ্যাত ছিল। কেমন ছিল আমরা জানি না, অনেক বিখ্যাত ছিল। পিপল কাম টু নো অ্যাবাউট গাজী পীর ফ্রম লিটারেচার। আমরা গাজী পীর সম্বন্ধে জানতে পারছি কি থেকে? লিটারেচার থেকে। আচ্ছা, লিটারেচার থেকে না তো, আমরা গাজী পীর সম্বন্ধে জানছি মিথস অ্যান্ড লিজেন্ড থেকে। মিথস অ্যান্ড লিজেন্ড থেকে আমরা গাজী পীর সম্বন্ধে জানছি, বিভিন্ন মিথ থেকে, মানে রহস্যময় কথা থেকে। হোয়াট ওয়াজ গাজী পীর ক্রেডিটেড উইথ? গাজী পীরকে আমরা ক্রেডিট দেই যে তার বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি এবং রহস্যময় পাওয়ার ছিল। সে সুন্দরবনের পশু প্রাণীকে কথা শোনাইতে পারত। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফক লিটারেচার অ্যাজ ওয়েল এস আর্ট। বলেছে এই যে গাজী পীরের কথাগুলোকে আমাদের সংরক্ষণ করা হয়েছে কেন? তার কারণ হচ্ছে আচ্ছা, এই যে আমাদের গাজী পীরের যে কথাগুলো, এইগুলা হচ্ছে বিভিন্ন লিটারেচারে প্রোটেক্ট করা হয়েছে। আচ্ছা, গরিবের সালাম নিবেন স্যার। আচ্ছা, গরিবের সালাম নিলাম রে, আমিও গরিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা থেকে একটা ফ্লো চার্ট যে তার অ্যাক্টিভিটিস গুলা, যেমন সে মেকিং ডেঞ্জারাস এনিমেল, সে ডেঞ্জারাস এনিমেলকে বাধ্য করতো। ফ্লো চার্ট গুলা নিজেরা করবা, এটা আমি এক্সপ্লেন করলাম না। কথা হচ্ছে সামারিটা আমি দিয়ে দিলাম, নিজেরা হচ্ছে পড়ে নিবা। এবার খেয়াল করো, যে প্যাসেজ গুলো আমরা দেখলাম প্যাসেজ গুলার বাহিরে আর কোন কোন প্যাসেজগুলো আমরা একটু দেখে যাব। তোমরা একটু দেখে যাবা হচ্ছে ভাইয়া সিভিক এঙ্গেজমেন্টটা, দেখে যাবা মাদার ইন ম্যানভেলটা,
দেখে যাবা স্টোরিজ ফ্রম গাজাটা এবং ওয়াটার ওয়াটার এন্ড এভরিওয়্যারটা। যেই কয়টা প্যাসেজ দেখাইছি এর বাহিরে তুমি যদি এই 4টা প্যাসেজ দেখে যাও, আই হোপ সো, আমি আশা রাখি ইনশাল্লাহ এর বাহিরে প্যাসেজ আসবে না, এর বাহিরে প্যাসেজ আসবে না। কথা বুঝতে পেরেছ? এই 4টা প্যাসেজ আমাদের পড়ার বাহিরে একটু দেখে যাও, যেই কয়টা প্যাসেজ আমরা পড়েছি তার বাহিরে এই 4টা প্যাসেজ একটু দেখে যাও। সিভিক এঙ্গেজমেন্ট, মাদার ইন ম্যানবাল, স্টোরিজ ফ্রম গাজা এবং ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। এবার কথা হচ্ছে ভাইয়া, এইচএসসি পরীক্ষার জন্য প্যারাগ্রাফ কোনগুলো পড়বো ফার্স্ট পেপারের জন্য? আমাদের ফার্স্ট পেপারে অনেকগুলো প্যারাগ্রাফ আসে। কথা বুঝতে পেরেছ? এর মধ্যে 9টা প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য মার্ক করে দিয়েছি আসার মতো। আমি ইনশাল্লাহ বলতে পারি তোমরা যদি এই 9টা প্যারাগ্রাফ পড়ে যাও, আমি আশা রাখি তোমরা এই 9টা থেকে কমন পেয়ে যাবা। সিভিক এঙ্গেজমেন্ট, ফোক মিউজিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রিম, ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ, কনজিউমারিজম, গাজা, গ্রেটার এফেক্ট এবং বুলিং। এই 9টা একটু ভালো করে দেখে যেও। আই হোপ সো ইনশাল্লাহ এই 9টা প্যারাগ্রাফ থেকেই তোমাদের আসবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। 100% বলতে পারবো না, কারণ আমি প্রশ্ন করি নাই, ঠিক আছে? পরে আবার চলে আসলে বাবা আমি প্রশ্ন পাস করছি, ওরকম না। ইনশাল্লাহ 100% সিউরিটি আমি দিব না, ইনশাল্লাহ আসবে। কথা বুঝতে পেরেছ? আর 100% বলা ঠিকও না। এবার দেখো ইনফর্মাল লেটার, দেখো আমি 6টা মাত্র ইনফর্মাল লেটার তোমাদের জন্য সাজেশন আকারে রাখাইছি, খেয়াল করবো, মাত্র 6টা ইনফর্মাল লেটার। এই 6টা ইনফর্মাল লেটার অবশ্যই যাওয়ার আগে দেখে যাবা। এই 6টা ইনফর্মাল লেটার, একটা হচ্ছে জুলাই আপরাইজিং সম্বন্ধে বন্ধুকে চিঠি লেখা, লার্নিং ইংলিশ শিখার জন্য চিঠি দেওয়া অথবা ইংলিশের স্কিল বৃদ্ধির জন্য চিঠি লেখা, নিউজ পেপার পড়ার জন্য চিঠি লেখা, বার্থডে গিফট দিয়েছে তাই ধন্যবাদ দিয়ে চিঠি লেখা, এইচএসসি এক্সামের প্ল্যানিং কেমন, এইচএসসি এক্সামের পরে ছুটিতে তুমি কি করবা, কই ঘুরতে যাবা সেটা নিয়ে একটা চিঠি লেখা, এবং ইন্টারনেট বা ফেসবুক চালানোর যে খারাপ দিক এটা নিয়ে একটা চিঠি লেখা। মাত্র 6টা লেটার তোমাদের জন্য সাজাইছি। এই 6টা লেটার অবশ্যই ইনফর্মাল লেটার, পরীক্ষা যাওয়ার আগে দেখে যাবা। আসো থিম, ভাইয়া থিমটা কি? থিমটা হচ্ছে সামারির মতোই, একবারে মূল ভাবটা লিখতে হয়। লেটার কয় পেজটা লিখবো ভাই? লেটার এটা 2 পেজে লিখতে হয়। ধরো 2টা পেজ না, ধরো যদি বলি, ধরো এই যে এরকম একটা খাতায় 2টা পেজ পাতা থাকে না, এরকম 2টা পেজ থাকে না, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশ থেকে শুরু করবা, এরকম এই পাশে গিয়ে শেষ করবা, এবং লাস্টে একটা খাম দিবা। অবশ্যই একটা খাম দিবা। হ্যাঁ, লাস্টে অবশ্যই লিটার একটা খাম দিবা ভাইয়া, এবং 2টা পেজে শেষ করবা, ঠিক আছে? তারপর দেখো এইখানে আমাদের থিমগুলা ম্যাক্সিমামই আসে হচ্ছে পয়েম থেকে। আমরা যদি বিগত বছরে দেখি, থিম আসা মানেই পয়েম থেকে আসে, ম্যাক্সিমামই পয়েম থেকে। এখন কত ভাইয়া, পয়েমের থিম তো পারা লাগবে না। তোমরা যাদের যেন কষ্ট করতে না হয়, তোমাদের যেন প্যারা না লাগে, আমি পয়েমগুলার থিম লিখে দিছি। তোমাদের কাজ হচ্ছে জাস্ট পিডিএফটা থেকে পড়ে নেওয়া। আবারও বলছি, তোমাদের কাজ হচ্ছে পিডিএফটা থেকে পড়ে নেওয়া। আই ডাইড ফর বিউটি লর্ড বাইরনের, শি ওয়াক্স ইন এ বিউটি এমিলি ডেকিনসনের, তারপরে হচ্ছে হোল ফাস্ট টু ড্রিমস আমাদের ডিএইচ লরেন্সের। তো এই যে এইগুলার, আচ্ছা এক পেজ শেষ করলে প্রবলেম হবে না রীতি, প্রবলেম হবে না, খেয়াল করবা, এক পেজে শেষ করলে প্রবলেম হবে না। তো আমি প্রত্যেকটা পয়েমের থিম তোমাকে লিখে দিয়েছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে জাস্ট পড়ে যাওয়া, আর কিছু করা না ভাই। তোমার কাজ হচ্ছে পড়ে যাওয়া, তোমার কষ্ট করে করা লাগবে না, কিছু করা লাগবে না। আমি লিখে দিয়েছি, তোমার কাজ হচ্ছে জাস্ট লিখে যাওয়া। আচ্ছা, অল পিপল ড্রিম লিখে দিয়েছি, কাজ হচ্ছে পড়ে যাওয়া। আচ্ছা ভাই, কয় পেজ লিখবো প্যারাগ্রাফ? আমি বলি 1.5 থেকে 2 পেজ। 1.5 থেকে 2 পেজ, এর বেশি কম লিখার দরকার নাই। 1.5 থেকে 2 পেজের মধ্যে লিখার চেষ্টা করো, অনেক বেশি লিখার দরকার নাই। খেয়াল করবা, অনেক বেশি লিখার দরকার নাই। এইবার আসো গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্টের অ্যাকচুয়ালি সাজেশন হয় না, গ্রাফ এন্ড চার্টটা শিখতে হয়, গ্রাফ এন্ড চার্টে পারতে হয়। আমি যেভাবে দেখাবো, তুমি যদি মনে রাখতে পারো, তুমি গ্রাফ এন্ড চার্টে একটা বেস্টেস্ট মার্ক ক্যারি করতে পারবা। কথা বুঝতে পেরেছো? এখন এই গ্রাফ এন্ড চার্টে কিভাবে আমরা মার্কস পাবো, বা কিভাবে লিখলে আমরা হচ্ছে একটু মার্কস পাবো, খেয়াল করবা। এই গ্রাফ এন্ড চার্টের বেসিক্যালি 4টা পার্ট। প্রথমটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন, পরেরটাকে আমরা বলি ডেফিনিশন, 3 নাম্বারটাকে আমরা বলি কম্পারিজন, 4 নাম্বারটাকে আমরা বলি কনক্লুশন। একটা
একটা গ্রাফকে বা একটা পাই চার্টকে সবসময় 4টা পার্ট করে লিখতে হয়। কথা বুঝতে পেরেছো? পিডিএফ কখন আমি কিভাবে পিডিএফ পাওয়ার জন্য ক্লাসটাকে শেয়ার করতে হবে, শেয়ার করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে 01609815558 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই পিডিএফটা দিয়ে দিব। 01609815558 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই পিডিএফ দিয়ে দিব ভাইয়া। ও রয় খেয়াল করো, তাহলে এই 4টা পার্ট। এখন তুমি কিন্তু ভুলেও এই 4টাকে লিখো না, যে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন লিখলে কিন্তু শেষ ভাই, মার্কস পাবা না। কারণ ওইটা আর তখন ইয়া থাকবে না, এই গ্রাফ থাকবে না, ওটা তখন রচনা হয়ে যাবে, এসে হয়ে যাবে, ওটা করা যাবে না। কিন্তু খেয়াল করো, এখন এই যে গ্রাফ এন্ড চার্ট দুই ভাবে আসে। একটা পাই চার্ট এরকম এরকম আসে, ধরো এরকম এরকম এরকম। ধরো এখানে বললো হচ্ছে 20%, 10%, 35%, কত হলো 35, 20, 65 আর 10, 75, 25%। বললো যে এইখানে ধরো একটা স্কুলের কথা বললো যে 35 জন স্টুডেন্ট বাংলায় ফেল করেছে, 25 জন স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে, 20 জন ম্যাথে ফেল করেছে, 10 জন আইসিটিতে ফেল করেছে। এটা হচ্ছে রেশিও। তোমার কাজ হচ্ছে এটাকে এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা। আবার এটাকে গ্রাফ চার্ট আকারে আসে এরকম, এই যে এরকম এরকম সেম ভাবে, এইরকম সেম তোমাকে হচ্ছে জাস্ট ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা কিভাবে করবা? ফার্স্ট তোমার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশনের মধ্যে তোমার কোশ্চেনে যেটা থাকবে সেটাই লিখবা। কোশ্চেনে দেখবা সুন্দর করে দেওয়া থাকে যে দিস পাই চার্ট শোজ দ্য ফেইল রেশিও অফ রহিম মিয়া কলেজ। ওইটাকেই তুমি ইন্ট্রোডাকশনে লিখবা যে দিস গ্রাফ চার্ট ডিসক্রাইবস দ্য ফেইল রেশিও অফ রহিমপুর কলেজ। সেকেন্ডটার মধ্যে তুমি ওই যে পাই চার্টে যা যা আছে সেটাকে ডেফিনেশন করবা, মানে ব্যাখ্যা করবা। ডেফিনেশন মানে হচ্ছে ব্যাখ্যা করা। কিভাবে ব্যাখ্যা করবা? যেমন তুমি লিখবা 20% বাংলায় ফেল, 25% ইংলিশে ফেল, 35% ম্যাথে ফেল, 10% আইসিটিতে ফেল। এটা হচ্ছে ব্যাখ্যা, এটা লিখবা। তারপরে কি করবা? তারপরে কম্পারিজন মানে তুলনা দিবা। তুলনাটা কি ভাইয়া? তুলনাটা হচ্ছে এই যে তুমি ব্যাখ্যা করছো না, এই ব্যাখ্যার মধ্যে তুলনা করা। কি তুলনা? তুমি এবার লিখবা যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেলড ইন ম্যাথ। সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করছে কিসে? ম্যাথে। দ্বিতীয় সর্বোচ্চ ফেল করছে কিসে? ইংলিশে। তৃতীয় সর্বোচ্চ ফেল করছে কিসে? বাংলা। এবং সবচেয়ে কম স্টুডেন্ট ফেল করছে কিসে? ইংলিশে, এই আইসিটিতে। কথা বুঝতে পারছি? আইসিটিতে। তো ওইটা তুমি হচ্ছে তুলনা করবা, কোনটা বেশি কোনটা কম, কোনটা বেশি। উইথ ক্লুজ বোর্ড কোশ্চেন গুলা করবো, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কোনগুলা করবা এটা নিয়েও সাজেশন দিচ্ছি ভাইয়া। 2টা মিনিট সময় দাও, দিচ্ছি একটু টাইম দাও, 2টা মিনিট সময় দাও। তারপরে লাস্ট হচ্ছে তুমি কনক্লুশন লিখবা। কনক্লুশন কি ভাইয়া? কনক্লুশনের মধ্যে তুমি একটা সাজেশন লিখবা। সাজেশন কি? সাজেশন হচ্ছে তুমি লিখে দিবা যে এই স্কুলের বা এই কলেজের স্টুডেন্টের আরো ভালো করে ম্যাথ পড়া উচিত, যেন তারা ম্যাথে এত বেশি ফেল না করে। এই যে একটা সাজেশন দিয়ে দেওয়া, এইটাকে আমরা বলি হচ্ছে কনক্লুশন। তাহলে তুমি খেয়াল করবা যে একটা গ্রাফ এন্ড চার্ট লিখার ক্ষেত্রে 4টা পার্ট লিখবা। ফার্স্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ডে ব্যাখ্যা করবা, থার্ডে হচ্ছে তুলনা করবা কোনটা বেশি কোনটা কম, এবং লাস্টে একটা সাজেশন দিয়ে দিবা যে এই জিনিসটা করলে ভালো হয়, এই জিনিসটা করলে ভালো হয়, তাদের এটা পড়লে ভালো হয় বা এটা করলে ভালো হয়। কথা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে একটা গ্রাফ এন্ড চার্ট লিখার বেস্ট ওয়ে। 4টা প্যারা করবা, 4টা প্যারা করবা। তবে আবারও বলছি, এগুলো লিখবা না, ইন্ট্রোডাকশন লিখবা না, ডেফিনেশন লিখবা না, সরাসরি প্যারার মধ্যে এগুলো লিখে দিবা। কথা বুঝতে পেরেছো? এগুলো নাম লিখো না, নাম লিখলে আবার বিপদ, কারণ সেটা রচনা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? নাম না লিখে সরাসরি খালি প্যারা করে লিখে দেবা। আসো, উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজ সাজেশন। আমি চাইছিলাম উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ ব্যাখ্যা করে দিতে, বাট আমি পরে দেখলাম যে এটা তাহলে অনেক বড় হয়ে যাবে, মানে মারাত্মক বড় হয়ে যাবে, ওটা আসলে আমি শেষ করতে পারবো না। তো এই জন্য আমি ইম্পর্টেন্ট গুলা তোমাদেরকে মার্ক করে দিয়েছি। কতটা লিখতে হবে ভাইয়া? 4টা প্যারা করতে যতটুকু লাগে 1.5 থেকে 2 পেজ এভারেজ, 1.5 থেকে 2 পেজ, টুম্পা দেব না, 1.5 থেকে 2 পেজ, এর বেশি করার দরকার নাই, 1.5 থেকে 2 পেজের মধ্যে। ঠিক আছে? এবার উইথ ক্লুজ আমি চিন্তা করছিলাম তোমাদেরকে সলভ করে দিব, বাট সলভ করে দিলে অনেক বেশি টাইম লেগে যাইতো। আমি ইম্পর্টেন্ট গুলাকে মার্ক করে দিয়েছি, তুমি জাস্ট একটু পড়ে নিও। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি ইয়ে থেকে বানানটা ভুল হয়েছে, টেলিভিশন হবে, খেয়াল করবা।
এই ইয়াতে তুমি জাস্ট ইয়াতে গেলেই পাবা, টেস্ট পেপার বা যে কোনো গাইডে গেলে এগুলো পাবা, যেটা শুরু হয়েছে টেলিভিশন দিয়ে, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল, গুড সিটিজেনার, এডুকেশন এইমস, ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার, ফুড অ্যাডাল্টারেশন, এডুকেশন। এগুলো প্রথম লাইনে আমি লিখে দিচ্ছি, কথা বুঝতে পারছো? প্রত্যেকটা উইথ ক্লিয়ার প্রথম অংশটা, মানে প্রথম লাইনটা আমি লিখছি আর কি। তো তুমি এই প্রথম লাইনটাকে ফলো করে যেই যে উইথ ক্লু গুলো বইয়ের মধ্যে আছে তুমি জাস্ট পড়ে ফেলবা। আবারও বলছি, সেগুলো পড়ে ফেলবা। আই হোপ সো যে এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে? 100% আমি কখনো বলি না, ইনশাল্লাহ আশা রাখি মধ্যে থেকে আসবে, কথা বুঝতে পারছো? এই যে উইদাউট ক্লু আমি মাত্র কয়েকটা দিয়েছি, এই কয়েকটা একটু ভালো করে পড়ে যাবা। মডার্ন সিভিলাইজেশন, তারপরে হচ্ছে ট্যুরিজম, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ এনভায়রনমেন্ট, লিবারেশন ওয়ার, জেন্ডার ডিসক্রিমিনেশন, ফেসবুক, ল্যান্ড অফ গ্রেট ন্যাচারাল বিউটি এবং এডুকেশন। এই কয়টা একটু ভালো করে উইথ ক্লু এবং উইদাউট ক্লু দেখে যাবা। আমি আশা রাখি এই কয়টা যদি তোমরা ভালো করে দেখে যাও ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবা। এর বাহিরে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। অ্যান্ড তোমাদের সবাইকে ধন্যবাদ এই 1 ঘন্টা 45 মিনিট ধরে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য, ঠিক আছে? আই হোপ সো আমি যা যা দিয়েছি এই জিনিসগুলো জাস্ট একটু যদি ফলো করে যাও, ঠিক আছে? একটা জিনিস আমি দেই নাই, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। কেন দেই নাই সেটা আমি বলেছি, কারণ ক্রিয়েটিভ স্টোরি যেহেতু আসবে সেই জন্য আমি এটা দেই নাই, কথা বুঝতে পেরেছো? শুধু শুধু দিয়ে লাভ নাই, কারণ ওটা তুমি কমন ফালাইতে পারবা না, কথা বুঝতে আসবেও না। তো আমি যেগুলা দিয়েছি, যাগুলো শিখাইছি ভাইয়া, জাস্ট সেইগুলাই তোমার কাজ হচ্ছে আজকে এবং কালকে দিনের বেলা প্র্যাকটিস করে যাওয়া। তুমি যদি প্র্যাকটিস করে যাও আশা রাখি তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। সবার সাথে দেখা হবে ইংলিশ দ্বিতীয় পত্রের এরকম ওয়ান শট ক্লাসে আগামী সোমবার রাত 8টায়। যাদের পিডিএফ লাগবে সবাই একটু কষ্ট করে 01609815558 এই নাম্বারটাতে একটু কষ্ট করে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিও এবং আমি খুশি হব তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে। তোমরা যারা শেয়ার করো নাই আমি তাদেরকেও পিডিএফটা দিয়ে দিব। আমি এতটা নিষ্ঠুর নই, ঠিক আছে? আমাকে নক করে আমি দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমি চাই তোমরা একটা ভালো রেজাল্ট করো। আমি একটা শেয়ারের জন্য দিয়ে দিব না। আচ্ছা, রিয়ারেন্স নিয়ে কিছু বলিনি, এর কারণ হচ্ছে রিয়ারেন্সটা আসলে করা যাবে না, কমন দেয়া যাবে না। আমি বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করলাম, গত 2 দিন ধরে শুধু রিয়ারেন্সটা অ্যানালাইসিস করলাম, করে দেখলাম আমি যে রিয়ারেন্সটা আসলে টাফ, ঠিক আছে? আমি চাইলে অনেকগুলা দিতে পারতাম, কিন্তু এই একদিন সময়ের জন্য আসলে সেটা আমি দিতে চাই নাই, কথা বুঝতে পেরেছ? সো এই জন্য আমি এটা হচ্ছে স্কিপ করেছি। কথা হচ্ছে 14 শেয়ার করছো, থ্যাংক ইউ ফাইম, ঠিক আছে? তবে যারা শেয়ার করেছো করো নাই কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে জাস্ট এই নাম্বারে আমাকে হচ্ছে একটু নক করো। যারা করেছো তাদেরকে তো আমি মন থেকে থ্যাংক ইউ, যারা করো নাই তারাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি হচ্ছে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব ভাইয়া, কথা বুঝতে পেরেছো? তো এটা একটু বাসায় পড়বা, তোমাদের জন্য অনেক 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 বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা রইল, কথা বুঝতে পেরেছো? আচ্ছা, রিয়ারেন্স কিভাবে লিখবো? আচ্ছা, এটা নিয়ে একটু 2 মিনিট একটু আলোচনা করি, ছোট্ট করে একটু আলোচনা করি, নাহলে আবার মনের মধ্যে একটু খুঁতখুত থেকে যাবে। আচ্ছা, রিয়ারেন্স একটু আলোচনা করি। রিয়ারেন্সটা একটা আসে হচ্ছে তোমার ব্যক্তিকেন্দ্রিক। আচ্ছা, ব্যক্তিকেন্দ্রিক যখন কোনো রিয়ারেন্স আসবে তুমি অবশ্যই একটা সিকোয়েন্স ফলো করবা, যে তার জন্ম কবে, তারপরে তার স্কুল, তার কলেজ, তারপরে হচ্ছে তার জব সেক্টর, তারপরে হচ্ছে তার অবদান মানে কি? আমরা অবশ্যই এমন কোনো ব্যক্তির সম্বন্ধে রিয়ারেন্সটা পড়বো যেই ব্যক্তি কোনো বিখ্যাত ব্যক্তি। ভাই কালকে কি ক্লাস দেবেন? না, আগামী পরশুদিন ফার্স্ট পেপার পরীক্ষার পরে, ঠিক আছে? তার অবদান এবং তার হচ্ছে তাকে আমরা কেন মনে রাখবো, মানে কেন সে বিখ্যাত হয়ে আছে এইটা, এবং তার মৃত্যু। এইটা হচ্ছে একটা ব্যক্তিকে নিয়ে যখন রিয়ারেন্স আসে এই সিকোয়েন্সটা আমাদের সবসময় ফলো করতে হয়, কথা বুঝতে পেরেছো? এই সিকোয়েন্সটা আমাদের সবসময় ফলো করতে হয় যখন একটা ব্যক্তি রিলেটেড রিয়ারেন্স আসে। এইবার আমি যেটা দেখলাম বিগত বছরে আমি যেটা দেখলাম রিয়ারেন্স গুলা ব্যক্তি কেন্দ্রিক কমে আসতেছে। বিগত বছরে আমাদের রিয়ারেন্সটা আসতেছে হচ্ছে কেন্দ্রিক, মানে এই ইনসিডেন্ট বা ঘটনা কেন্দ্রিক। যেহেতু ঘটনা কেন্দ্রিক আসতেছে, এইগুলার ক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি স্পেসিফিক কয়েকটা রিয়ারেন্স আমি আসলে একটু মার্ক করে দিচ্ছি, তুমি জাস্ট একটু পড়ে নিও,
ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ইয়েতে থাকবে, পিডিএফ এই স্লাইডটাতে থাকবে, ঠিক আছে। আমি যখন স্লাইডটা পিডিএফ করে দেবো তার মধ্যে থাকবে কাজী নজরুল রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে, হ্যাঁ, রিঅ্যারেঞ্জ, এটা স্লাইডে থাকবে ভাইয়া। তোমরা আমি যখন পিডিএফটা দিব তোমরা পড়ে নেবে, হ্যাঁ। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ভাইয়াকে পড়বা। তারপরে হচ্ছে আমাদের ইউনুস ভাইয়াকে পড়বা, ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপরে হচ্ছে এ টিচার and a lad। তারপরে হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার, তারপরে হচ্ছে জুলাই রেভলিউশন, এই কয়টা একটু জাস্ট দেখে যাও, কথা বুঝতে পেরেছো? আচ্ছা, রেঞ্জ কন্ট্রোল, আচ্ছা এই কয়টা একটু দেখে যাও ভাইয়া, ইনশাল্লাহ আমার মনে হয় যে এই কয়টা তোমরা যদি দেখে যাও তোমাদের টেনশন করতে হবে না। তো ইনশাল্লাহ ভাইয়ারা, আমি আর সময় নিব না, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ওয়ান শট ম্যারাথন ক্লাসে। ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক সবার জন্য, অনেক অনেক দোয়া রইলো, বেস্ট অফ লাক। ব্যাস ছক করে আনসার লিখলে না, পুরোটা সাজিয়ে লিখতে হবে। শুধু আনসার লিখলে মার্কস পাবা, আরশিয়া ম্যাক পুরোটা লিখে দিলে টিচার খুশি হয়, টিচার ইমপ্রেস হয়। বাট শুধু আনসারটা লিখে দিয়ে আসলে মার্কস পাবা, বাট পুরোটা লিখলে টিচার খুশি হয়, তখন সে দেখে পুরো 100 পুরো মার্কসটা দেয়, এবং অন্যান্য গুলার ক্ষেত্রে মার্কসটা একটু বাড়ায় দেয়। কথা বুঝতে পেরেছো? সে খুশি হয়, সে ইমপ্রেস হয়। কথা বুঝতে পেরেছো ভাইরা? বেস্ট অফ লাক সবার জন্য। আসসালামু আলাইকুম।